আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। সবাইকে আমাদের আজকের এইচএসসি মডেল টেস্ট 2022 অনলাইন বায়োলজি ফ্রি ক্লাসে স্বাগতম। যারা সালাম দিয়েছে সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আশা করি সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তো গত 3 দিনের ন্যায় আজকে আমাদের চতুর্থ দিন। আজকে আমাদের বায়োলজি ফ্রি ক্লাসটা হবে ইনশাল্লাহ। তো আশা করি গত দিনের মতো আজকেও তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা করবা। আর ক্লাসের শুরুতে একটু আমি তোমাদের উদ্দেশ্যে বলে রাখি। তো যেহেতু আমাদের এই ক্লাসটা ফেসবুক লাইভ হচ্ছে, তো তোমরা যারা আমাদের সাথে ফেসবুকে যুক্ত আছো, তো তোমরা চাইলে তোমাদের যে ফ্রেন্ড গুলো এখন আপাতত ক্লাসে নাই তাদেরকে মেনশন দিয়ে ক্লাসে অ্যাটেন্ড থাকতে বলতে পারো, হ্যাঁ, যাতে তারাও ক্লাসটা দেখে উপকৃত হইতে পারে। হ্যাঁ, আর আজকে আমাদের ক্লাসটা কন্টিনিউ করবেন আমাদের অনেক ভাইয়া। আশা করি তোমরা ভাইয়ার প্রত্যেকটা কথা খুব মনোযোগ সহকারে শুনবা। ভাই আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন ওয়ালাইকুম আমাকে অনেক ভাইয়া? জি, ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, আপনি আমাকে শুনতে পাচ্ছেন ঠিকভাবে? জি ভাইয়া, লাউড এন্ড ক্লিয়ার আছে। তাহলে মনে হয় আমরা কথাবার্তা বলে শুরু করে দিতে পারি। আচ্ছা, ঠিক আছে ভাইয়া। তো আমি তো টাইম দিয়েছি 3টা 1-এ। ঠিক আছে, আমি স্টার্ট করছি এখনই, সমস্যা নেই। ওকে ওকে। আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সবাইকে আমার পক্ষ থেকে জানাই আসসালামু আলাইকুম এবং গুড আফটারনুন। আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ এবং স্বাভাবিক আছে এবং সম্পূর্ণভাবে সর্বাত্মকভাবে নিজেদেরকে এইচএসসির জন্য প্রস্তুতি নিচ্ছ। অনেকের কাছে বায়োলজিটা হয়তোবা আহ ভালো লাগে, আবার অনেকের কাছে বায়োলজিটা একটা চরম বিরক্তিকর সাবজেক্ট মনে হতে পারে। তো যাই হোক, সবার যারা যারা বায়োলজি সাবজেক্টটা নিয়েছো, যাদের যাদের বায়োলজির এক্সাম দিতে হবে, তাদের সকলেরই কি করতে হবে, বায়োলজি সাবজেক্টটা আলটিমেটলি পড়েই পরীক্ষা হলে যেতে হবে এবং ভালো মতো প্রিপারেশন নিয়েই পরীক্ষার হলে যেতে হবে। এবং আমরা জানি যে বায়োলজি এমন একটা সাবজেক্ট যে সাবজেক্টটা অনেকেই বলে থাকে যে কমপ্লিটলি মেমোরাইজেশন বেসড, মানে মুখস্থ করেই মুখস্থ বিদ্যা। কিন্তু না, আসলে যারা একটু বায়োলজির ভিতরে ঢুকতে পারে বা বায়োলজিকে যারা একটু পছন্দ করে, তারা কিন্তু এই কথাটার সাথে সম্পূর্ণ দ্বিমত পোষণ করবে। কারণ এখানে এমন কিছু কিছু জিনিস আছে যেগুলো শুধুমাত্র মুখস্থ করে মনে রাখা সম্ভব না, যেটার সাথে সাথে বুঝতে হয়। আর আমরা যদি একটু বায়োলজি বুঝতে পারি, তাহলে অবশ্যই আমাদের কাছে সাবজেক্টটা ইন্টারেস্টিং লাগবে। একটা কথা আছে, আগে ঘর তবে পর। তাহলে আমরা অন্যান্য সাবজেক্ট তো অবশ্যই পড়বো, কিন্তু নিজের দেহ সম্পর্কে যদি আমরা না জানি, আমরা যে একটা প্রাণী, আমাদের এই প্রাণীর বৈশিষ্ট্যগুলো সম্পর্কে না জানি, আমাদের নিজেদের ঘরের সম্পর্কে না জানি, তাহলে আমরা কিভাবে পরের সম্পর্কে জানবো, তাই না? তাহলে বায়োলজি জিনিসটা এমন একটা জিনিস যেটা আপনাকে আপনার শরীর সম্বন্ধে জানাতে সাহায্য করবে বা জানতে সাহায্য করবে। ঠিক আছে, তো আমরা আর দেরি না করে ক্লাসটা শুরু করে দিই। আমাদের আজকের লেকচারটা মূলত এইচএসসি মডেল টেস্ট 2022 এর উপরে লেকচারটা, মানে মূল কথা হচ্ছে কিছু টপিক নিয়ে, মানে এইচএসসির কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমরা আজকে আমাদের ক্লাসটাকে সাজিয়েছি। আমরা যদি একটু পরে যদি যাই, প্রথম চ্যাপ্টারটা আমরা যেটা আজকে আলোচনা করব সেটা হচ্ছে সেল ডিভিশন। যদিও চ্যাপ্টারটা অনেক ইজি, চ্যাপ্টারটা আমরা ছোটবেলা থেকেই পড়ে আসছি, তারপরেও এখানে দু একটা টপিক আছে যেটা আমাদের এই এইচএসসি তে এসে নতুন যোগ হয়েছে, তাই না? 8-এ পড়েছি, 9-এ পড়েছি, সব জায়গাতে পড়েছি। সেটা কোথায় পড়েছি? আমরা মাইটোসিস সেল ডিভিশনটা পড়েছি। কিন্তু সেল ডিভিশনের মিওসিসের যে প্রোফেজ ওয়ান ভাগটা, সেই প্রোফেজ ওয়ান ভাগটা কিন্তু আমরা, বা প্রোফেজ ভাগটা, সেটা কিন্তু আমরা কখনোই পড়ে আসিনি এর আগে। তার মানে এই অংশটাই হচ্ছে এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। হোয়াট ইজ দ্য প্রোফেজ ওয়ান ফেজ অফ দ্য মিওসিস? সো প্রোফেজ ওয়ান ফেজটা খুব ভালোভাবে আমাদের জানতে হবে। তার আগেও কিছু আহ একদম ইনিশিয়ালি কিছু কথাবার্তা আমরা বলে নেই, যে একটা মিওসিসকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি। আচ্ছা, আমরা যদি একটু দেখি যে মিওসিসকে আমরা মূলত মেইনলি দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি মিওসিস ওয়ান, আর একটা হলো মিওসিস টু, তাই না? মিওসিস ওয়ান এবং মিওসিস টু। এছাড়াও মিওসিস ওয়ানের আগে, মিওসিস ওয়ানের আগে একটা ফেজ আছে যেটাকে বলা হয় কি ইন্টারফেজ, তাই না? একটা সেল সাইকেলের ইন্টারফেজ বলতে আমরা কি বুঝি? যেমন আমরা যখন মাইটোসিস পড়ি, তখন ওখানে ইন্টারফেজের ভিতরে কয়টা ধাপ পাই? 3টা ধাপ পাই, G1, S এবং G2 ধাপ পাই। তাহলে এইখানেও দেখা যাবে কি মিওসিস হওয়ার আগে একটা ইন্টারফেস ধাপ থাকবে। এবং এই যে মিওসিস ওয়ান এবং মিওসিস টু, এরা আসলে কি? এরা আসলে ডিভিশন অফ নিউক্লিয়াস স্টেপ। অর্থাৎ মিওসিস ওয়ান এবং মিওসিস টু দুটাতেই কি হচ্ছে? নিউক্লিয়াসের ডিভিশন হচ্ছে। কিন্তু মাঝখানে যে ধাপ, তাহলে ওইটাকে নিউক্লিয়াসের ডিভিশনটাকে আমরা বলে কি কি বলে থাকি? আমরা বলে থাকি সেটাকে ক্যারিও কাইনেসিস। তাহলে এই ক্যারিও কাইনেসিস, দুই জায়গাতেই ক্যারিও কাইনেসিস হচ্ছে। তাহলে এই ক্যারিও কাইনেসিসের মাঝখানের যে ধাপটা হচ্ছে, সেটাকে বলা হয় কি ইন্টার কাইনেসিস। অর্থাৎ দুইটা ক্যারিও কাইনেসিসের মাঝখানে যে ধাপটা হচ্ছে, সেটাকে আমরা বলছি কি
ইন্টারকাইনেসিস। আচ্ছা, আর মিওসিস, একটা মিওসিস থেকে আরেকটা মিওসিস শুরু হওয়ার মধ্যবর্তী যে ধাপটা, সেটাকে আমরা বলছি কি ইন্টারফেস ধাপ বা ইন্টারফেস স্টেপ। তাহলে এইভাবে কিন্তু আমরা এগুলোকে কি করতে পারি, ভাগ করতে পারি একটা মিওসিস দশাকে। এখন আমরা চলে আসি একটা মিওসিস ওয়ানে কি কি দশা থাকে, মিওসিস টু তে। সো মিওসিস ওয়ান এন্ড মিওসিস টু প্রত্যেকটাই কি হচ্ছে, মেইনলি চারটা করে জিনিস নিয়ে আমাদের ধাপটা বিভাজিত হচ্ছে। প্রোফেজ ওয়ান, প্রোফেজ টু, মেটাফেজ ওয়ান, সরি প্রোফেজ ওয়ান, মেটাফেজ ওয়ান, অ্যানাফেজ ওয়ান এন্ড টেলোফেজ ওয়ান। আর মিওসিস টু তে তাই হচ্ছে প্রোফেজ টু, মেটাফেজ টু, অ্যানাফেজ টু এবং টেলোফেজ টু, এইভাবেই কিন্তু ভাগগুলো হচ্ছে। বাট এইখানকার ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ধাপটা আমরা দেখেছি যে প্রোফেজ ওয়ান ধাপটা, বারবারই যে কথাটা বলছি, প্রোফেজ ওয়ান কে আবার কি করা হচ্ছে, সাবডিভিশন করা হচ্ছে, লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস, এই কটা সাবডিভিশনে আমরা কি করতে পারি, আবার প্রোফেজ ওয়ান কে ভাগ করতে পারি। তাহলে প্রোফেজ ওয়ান, মেটাফেজ ওয়ান, অ্যানাফেজ ওয়ান, টেলোফেজ ওয়ান। অনেকে আবার সেটার ভিতরে প্রো মেটাফেজ আনে, বাট আমাদের বই অনুযায়ী আমরা সেটাই ফলো করব। প্রোফেজের পরে মেয়োসিসে যেহেতু মেটাফেজ আছে, আমরা মেটাফেজই সেখানে ফলো করব। তাহলে প্রোফেজ ওয়ান এর ভিতরে আমরা পাঁচটা ধাপ পাই, লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন এন্ড ডায়াকাইনেসিস। আর মিওসিস টু যেটা, সেটা আমরা বলে থাকি এটা সম্পূর্ণ মাইটোসিস সেল ডিভিশনের মধ্যে দুই একটা পার্থক্য এদিক সেদিক হতে পারে, কিন্তু মেইনলি এই মিওসিস টু সেল ডিভিশন যেটা হচ্ছে সেটা কমপ্লিটলি পুরোপুরি মাইটোসিসের মতোই হয়ে থাকে। আচ্ছা, তাহলে আমাদের কথা ছিল যে আমরা মেইনলি আজকে আলোচনা করব প্রোফেজ ওয়ান এর ধাপটা। কেন প্রোফেজ ওয়ানটা আমাদের বেশি জরুরি, কারণ এইটা কমপ্লিটলি একটা ডিফারেন্ট টপিক। আমাদের এসএসসি তে এই টপিকটা ছিল না, যেহেতু এইচএসসি তে প্রথমেই এই টপিকটা চলে আসে, বা এইচএসসি তে সর্বপ্রথম এই টপিকটা নিয়ে আলোচনা করা হয়। সো পরীক্ষার হলে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনাদেরকে যদি আসে প্রশ্ন, এটাই আসবে যে মিওসিস ওয়ান এর যে প্রোফেজ ওয়ান সেটা ডিসক্রাইব করো। তাহলে এইখানে কয়েকটা জিনিস মাথায় রাখা লাগবে। আমার সাব ফেজ গুলো কি আছে, অর্থাৎ একটা মিওসিসের ভিতরে যে পাঁচটা সাব ফেজ আছে, প্রথম কথা সেই পাঁচটা সাব ফেজ সুন্দরভাবে লিখতে হবে। সেগুলো কি কি, লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন এন্ড ডায়াকাইনেসিস, এই পাঁচটা সাব ফেজ হলো। নেক্সট, সাব ফেজের ভিতরে কি কি হবে, কি কি ঘটনা ঘটবে। সো ঘটনাগুলোর কথা যখন আমি বলবো, তখন আমাদের বইয়ে কিন্তু প্যারা আকারে লেখা থাকে সবকিছু, কিন্তু প্যারা আকারে আমরা যখন মুখস্থ করতে যাব, বা প্যারা আকারে যখন আমি পড়তে যাব, তখন কি হচ্ছে, আমাদের ওই জিনিসগুলো কি করতে পারবো না, আমি মেমোরাইজেশন বা আমাদের ওভাবে ঠিকভাবে মনে রাখতে পারবো না। তাহলে আমাদের কিছু পয়েন্ট আকারে মনে রাখতে পারলে আমাদের জন্য খুব সুবিধা হবে। আচ্ছা, তাহলে আমার ওই ধাপগুলোর ভিতরে কি কি হবে আমরা সেটা মনে রাখবো। লাস্ট, আমাদের যেটা করা লাগবে, পরীক্ষায় যখনই এটাকে রচনামূলক দিবে তখনই আমাদের কি করতে হবে, এখানে ছবি আঁকতে হবে। আচ্ছা, ছবির ব্যাপারটা আমি একটা গল্প শেয়ার করি আপনাদের সাথে। আমি যখনই এইচএসসি তে ছিলাম, তখন এই প্রোফেজ ওয়ান এর প্রশ্নটা যখন আসতো আমি খুবই খুশি হতাম। কেন খুশি হতাম, কারণ ইজি প্রশ্ন, মানে আমি অ্যান্সার করলেই এটা চলে আসবে, মানে অ্যান্সার করলে আমি ফুল মার্কস পেয়ে যাব, এই হিসেব করে আমি প্রতিবারই কি করতাম, অ্যান্সার করতাম। অ্যান্সার করার পরেই যেটা সমস্যা হতো, যে প্রতিবারই আমি দেখা যেত আমাদের সময় তখন এগুলো বড় বড় প্রশ্নে 10 মার্ক দেওয়া থাকতো বা 8 মার্ক দেওয়া থাকতো। তো যতবারই অ্যান্সার করতাম ততবারই আমি মার্কসটা 0 পেয়ে যেতাম। তো অন্যান্য টপিক গুলো দিয়ে আমার মার্কস 80-র উপরে চলে আসতো দেখে আমি আর স্যারের কাছে কখনো যেতাম না যে আসলে কেন 0 দিয়েছে। একদম লাস্ট প্রিটেস্ট পরীক্ষায় যখন আমার এই ঘটনা ঘটলো, তখন আমার কাছে একটা সন্দেহ হলো, কি ব্যাপার স্যার 0 দিয়ে রাখছে কেন আমাকে। স্যারের কাছে গেলাম, তো স্যারের কাছে যে আমি বললাম যে স্যার আমাকে 0 দিলেন কেন। তো স্যার আমাকে বলল যে দেখো তুমি ছবিটা ঠিক মতো আঁকতে পারো নাই। কেন আমি ছবিটা আঁকতে পারি নাই, আমি শুরুর দশা থেকে শেষ দশা পর্যন্ত সব জায়গাতে ক্রোমোজোমের 4টা বাহু দিয়ে আসতাম। কিন্তু দেখেন, এই প্রোফেজ ওয়ানের শুরুর দিকের কিছু দশা আছে যেখানে কিন্তু এক একটা ক্রোমোজোমের 2টা বাহু আছে। যেমন এইখানেই দেখেন, এই ছবিটাতে দেখেন, মাঝখানে একটা সেন্ট্রোমিয়ার, এই পাশে একটা বাহু, এ পাশে একটা বাহু, তাহলে এখানে 2টা বাহু। আবার দেখেন, প্যাকাইটিন দশাতে গিয়ে সর্বপ্রথম কি হলো, এটা 4টা বাহু। মানে প্রথম 2টা দশা অর্থাৎ লেপ্টোটিন এবং জাইগোটিনে আপনি যখন ছবি আঁকবেন খেয়াল রাখবেন, লেপ্টোটিন এবং জাইগোটিন দশায় আপনার কিন্তু ক্রোমোজোমের দিতে হবে 2টো করে বাহু। আর যখন আপনি প্যাকাইটিন উপদশায় চলে যাবেন, ওইখানে কি হয়, ক্রোমোজোম গুলো লংগিটিউডিনালি ডিভাইড হতে থাকে। ক্রোমোজোম গুলো উইদাউট সেন্ট্রোমিয়ার, এক্সেপ্ট সেন্ট্রোমিয়ার, দ্য ক্রোমোজোম ডিভাইডস লংগিটিউডিনালি, দ্যাটস হোয়াই ইট ফর্মস টেট্রাড। ঠিক আছে, টেট্রাড ফরমেশন যখন হবে তখন আপনি বাহুটাকে কি করতে পারবেন, 4টা বাহু দিতে পারবেন। এর আগ পর্যন্ত কিন্তু ক্রোমোজোম গুলোকে আপনার সবসময় কি করতে হবে, 2টো বাহু দিতে হবে। তাহলে এখানে আপনার ছবিটা খুব খেয়াল করে আঁকা লাগবে। তারপরে আপনার এক পাশের ক্রোমোজোমকে হাইলাইট করতে হবে একটু গাঢ় কালার দিয়ে, মানে 2টো ক্রোমোজোমকে আপনার ডিভাইড করতে হবে, যে একটা ক্রোমোজোম আসছে মায়ের কাছ থেকে, এক ধরনের ক্রোমোজোম আসছে বাবার কাছ থেকে। তাহলে ছবিটা খেয়াল রাখা লাগবে, নামগুলো খেয়াল রাখা লাগবে, আর ভিতরে কি কি পয়েন্ট আকারে আমরা মনে রাখতে পারি সেগুলো খেয়াল রাখা লাগবে। তাহলে একে একে চলে আসি, আমরা প্রথমেই চলে আসি
লেপ্টোটিনে। লেপ্টোটিন, লেপ্টোস কথার অর্থ হচ্ছে থিন, লেপ্টোস কথার অর্থ থিন, আর টিন কথার অর্থ হচ্ছে থ্রেড। তাহলে লেপ্টোটিন যে সাবফেসটা থাকছে সেখানে মেইনলি কি হচ্ছে, এখানে যে ক্রোমোজোম গুলো থাকে সেই ক্রোমোজোম গুলো থিন থ্রেড অর্থাৎ চিকন সুতার মতো মনে হবে। ঠিক আছে, চিকন সুতার মতো ক্রোমোজোম গুলোকে দেখতে মনে হবে। আচ্ছা, সাথে কি থাকবে, এখানে ক্রোমোমিয়ার নামক কিছু গ্র্যানিউলস থাকবে। ক্রোমোমিয়ার অর্থাৎ দানা দানা কিছু পদার্থ থাকবে। এখানে যদিও ছবিতভাবে বোঝানো হয়নি, এই ক্রোমোজোমের গায়ে এরকম কি থাকবে, কিছু দানা দানা পদার্থ থাকবে, যেগুলোকে আমরা কি বলতে পারি, এগুলোকে বলতে পারি ক্রোমোমিয়ার। নেক্সট টপিক যেটা, সেটা হচ্ছে বুকে। হোয়াট ইজ বুকে? বুকের বাংলা আমরা জানি যে ফুলের তোড়া। তাহলে ফুলের তোড়া, এটার আবার এখানে কি কাজ হয়, কি যে এই উপদশায় অর্থাৎ লেপ্টোটিন উপদশায় বিশেষ করে এনিম্যাল সেলের ক্ষেত্রে, নট প্ল্যান্ট সেল, এনিম্যাল সেলের ক্ষেত্রে কি দেখা যায়, এনিম্যাল সেলের ক্ষেত্রে এক ধরনের অ্যারেঞ্জমেন্ট হয়। অর্থাৎ এটা যদি একটা নিউক্লিয়াস হয়, ক্রোমোজোম গুলো সবগুলো এক জায়গায় গিয়ে জড়ো হতে থাকে, ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার গুলো সবগুলো কি হয়, একটা জায়গায় গিয়ে জড়ো হয়। তাহলে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার গুলো যখন এক জায়গাতে গিয়ে জড়ো হবে, তাদের পিছনে পিছনে তার যেই বাহুগুলো থাকবে, সেই বাহুগুলো বা আর্মস গুলো কি হবে, তার পিছন পিছন চলে যাবে। তাহলে ক্রোমোজোম গুলো যখন এক জায়গাতে গিয়ে জড়ো হবে, তখন তার বাহুগুলো যখন পিছনে এভাবে জড়ো হবে, তখন দেখতে অনেকটা কিরকম লাগবে, দেখতে অনেকটা এরকম দেখাবে। তাহলে এরকম দেখালে জিনিসটাকে মনে হবে কি একটা ফুলের মতো, ফুলের মতো বা ফুলের তোড়ার মতো। তাহলে সেই ঘটনাটাকে বলা হচ্ছে বুকে, সেই ফুলের তোড়াটাকে বলা হয় বুকে। আর এর পিছনে যেই অ্যারেঞ্জমেন্টটা দেখা যায় সেটাকে বলা হয় পোলারাইজড অ্যারেঞ্জমেন্ট। নামটা বললাম আমরা, পোলারাইজড অ্যারেঞ্জমেন্ট, বা বাংলায় বলি পোলারাইজড বিন্যাস। আচ্ছা, তো ক্লাসের অনেকটুকু যদিও হয়ে গেছে, তারপর আমি একটা জিনিস মিস করে গেছি। ক্লাসের মাঝখানে এসে হঠাৎ করে মনে হলো যে আমি আমার পরিচয় দেওয়া হয়নি। আপনাদের পরিচয় যদিও জানা, সবাই হচ্ছে যে এইচএসসি তে পরীক্ষা দেবেন, আমার পরিচয়টা দেওয়া হয়নি, আমি পরিচয়টা দিয়ে নিই। আমি ডাক্তার মোহাম্মদ সেলিম রেজা অনিক। আমার এইচএসসি ছিল 2012-এ। আমি পড়াশোনা পরবর্তীতে করেছি ঢাকা মেডিকেল কলেজে, সেখান থেকে পাশ করে বের হয়েছি 2018 সালে। পরবর্তীতে 2019-এ আমি বিসিএস এ জয়েন করি, বর্তমানে বিসিএস এ কর্মরত আছি। এই হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচয়। তো শুরুতে দেওয়া হয়নি, মাঝখান থেকে আমি দিয়ে দিলাম, এটার জন্য আমি খুবই দুঃখিত। আচ্ছা, তাহলে আমরা আবার একটু চলে আসি পড়াশোনাতে। তাহলে লেপ্টোটিন, লেপ্টোটিনের মধ্যে আমরা পেলাম কি, যে এখানে কি থাকবে, এখানে আহ প্রথমত ক্রোমোমিয়ার দেখা যাবে, আর কি হবে, বুকে দেখা যাবে। আর লেপ্টোটিন মানে হচ্ছে, লেপ্টোস কথার অর্থ থিন, থিন মানে হচ্ছে থ্রেড, তাহলে লেপ্টোটিন মানে হচ্ছে থিন থ্রেড বা চিকন সুতার মতো। আচ্ছা, আর বুকে কেন হবে, এনিম্যাল সেলে, কারণ ওখানে পোলারাইজড অ্যারেঞ্জমেন্ট হবে তাই। আরো একটা কথা বলা আছে যে ডিহাইড্রেশন, হ্যাঁ ডিহাইড্রেশন। তাহলে ডিহাইড্রেশন মানে কি বুঝি আমরা, পানি শূন্যতা, অর্থাৎ দেহ থেকে পানি কমে গেলে। এখন এটা যেহেতু একটা প্রোফেজ, আমরা যদি একটু মাইটোসিসের প্রোফেজে কি হয় ওই জিনিসটা যদি একটু রিক্যাপিচুলেট করি, ওখানে কিন্তু কয়েকটা কথা বলা ছিল। এক নাম্বার কথাই ছিল কি, সেখানে ডিহাইড্রেশন হবে। দুই নাম্বারে ছিল সেখানে আহ নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন, এই দুটো কি হবে, ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। তাহলে এটা যেহেতু একটা প্রোফেজ, প্রোফেজেরই সাবফেজ হচ্ছে পাঁচটা, প্রত্যেকটা ফেজেই একটা কমন ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে সেখানে ডিহাইড্রেশন হবে, প্লাস সেখানে কি হবে, নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন গুলো আস্তে 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 ডিসঅ্যাপিয়ার হতে থাকবে। তাহলে প্রত্যেকটার কমন ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে ডিহাইড্রেশন প্লাস নিউক্লিওলাস অ্যান্ড নিউক্লিয়ার মেমব্রেন ডিসঅ্যাপিয়ার। সাথে লেপ্টোটিনে কি থাকছে, ক্রোমোমিয়ার দেখা যাচ্ছে, প্লাস কি হচ্ছে, পোলারাইজড অ্যারেঞ্জমেন্টের কারণে বুকে দেখা যাচ্ছে। দ্যাটস অল অ্যাবাউট লেপ্টোটিন। নাও উই কাম টু দ্য জাইগোটিন। এখন ছবি আঁকা, আচ্ছা লেপ্টোটিনের যদি আমি ছবি আঁকতে যাই, আমরা ছবি আঁকতে গেলে দেখেন একটা ক্রোমোজোম, দুটো ক্রোমোজোম দেখা গেল কি, দুটো ক্রোমোজোম একই সাইজের, একটা সাদা একটা কালো। ধরা যাক এটা একটা আর একটা এটা, দুটো ক্রোমোজোম একই সাইজের, একটা সাদা একটা কালো। তাহলে এই যে একই সাইজের দুটো ক্রোমোজোম, এইগুলোকে আমরা বলছি কি, হোমোলগাস ক্রোমোজোম। এগুলোকে আমরা বলি হোমোলগাস ক্রোমোজোম। আচ্ছা, কেন হোমোলগাস ক্রোমোজোম? কারণ আমরা জানি যে মানব দেহের বা মানুষের দেহে যে ডিপ্লয়েড সেল থাকে, সেখানে দুই সেট ক্রোমোজোম থাকে, এক সেট আসে বাবার কাছ থেকে, এক সেট আসে মায়ের কাছ থেকে। তাহলে বাবার যেটা 22 নাম্বার ক্রোমোজোম হবে বা বাবার যেটা 21 নাম্বার ক্রোমোজোম হবে, মায়ের সেটা কি হবে, মায়ের 21 নাম্বার ক্রোমোজোম এবং বাবার 21 নাম্বার ক্রোমোজোমকে আমরা একত্রে বলবো কি, হোমোলগাস ক্রোমোজোম। তাহলে ওই দুটা একই নাম্বারের ক্রোমোজোমকে আমরা বলি কি, হোমোলগাস ক্রোমোজোম। তাহলে এদের দুইটা সাইজ একই দেখায়, আমি বুঝাইলাম যে এরা দুইজন হোমোলগাস ক্রোমোজোম, কিন্তু একটা বাবার আরেকটা কি
মায়ের ক্রোমোজোম হবে। ঠিক আছে, আবার ছোটগুলোরও কি একটা আরেকজনের হোমোলগাস ক্রোমোজোম, কিন্তু একটা বাবার আরেকটা হচ্ছে মায়ের। আচ্ছা, এখন আসি জাইগোটিন দশায়। তাহলে জাইগোটিন দশায় দেখা যায় কি হয়, কি ঘটনা হয়। মেইনলি এখানে দুটা কথা বলতে হয়, সেটা হচ্ছে একটা সিনাপসিস আর একটা হচ্ছে বাইভ্যালেন্ট। বাইভ্যালেন্ট ইজ আ স্ট্রাকচার, বাইভ্যালেন্ট ইজ আ স্ট্রাকচার অ্যান্ড সিনাপসিস ইজ আ প্রসেস। এটা একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে বাইভ্যালেন্ট তৈরি হয় সেই প্রক্রিয়াটাকে আমরা বলবো কি সিনাপসিস। আর জাইগোটিন, জাইগোটিনের জাইগোস কথাটা আসছে কোথা থেকে, জাইগোস কথাটা আসছে পেয়ার থেকে। তাহলে টিন মানে থ্রেড, জাইগোস মানে হচ্ছে পেয়ার, তাহলে জাইগোটিন মানে হচ্ছে পেয়ার্ড থ্রেড। আচ্ছা, পেয়ার কেন বলছি, কারণ ওই যে বাবার একটা হোমোলগাস, বাবার একটা ক্রোমোজোম এবং মায়ের একটা ক্রোমোজোম একত্রিত হয়ে যাচ্ছে। তাহলে দেখেন বাবার একটা ক্রোমোজোম এবং মায়ের একটা ক্রোমোজোম কি হয়ে যাচ্ছে, একত্রিত হয়ে যাচ্ছে। এই প্রসেসটাকে বলা হচ্ছে কি, প্রসেসটাকে বলা হচ্ছে সিনাপসিস। আর এই দুইজন যে একত্রিত হয়ে একটা স্ট্রাকচার বা একটা গঠন তৈরি করলো, সেই গঠনটাকে বলা হচ্ছে কি বাইভ্যালেন্ট। তাহলে হচ্ছে কি, এটাকে বলা হচ্ছে বাইভ্যালেন্ট। তাহলে জাইগোটিন দশায় মূলত কি হবে, সিনাপসিস হবে এবং বাইভ্যালেন্ট। তাহলে এখানে দেখেন আপনারা সংজ্ঞাতে লেখা আছে জয়নিং বিটুইন টু হোমোলগাস ক্রোমোসোম ইজ কল্ড সিনাপসিস, ইচ পেয়ার ক্রোমোসোম ইজ কল্ড বাইভ্যালেন্ট। তাহলে এই গেল হচ্ছে আমার সিনাপসিস এবং বাইভ্যালেন্ট, অর্থাৎ জাইগোটিন ইজ অল ওভার। Now we come to the stage pachytene. So in the pachytene, this is the most important phase. This is the most important phase of the Prophase 1. Why this is the most important phase? Because in pachytene, there is the important step occurs, which is known as crossing over. Crossing over. So this is one of the most important step in the whole Prophase. What is this? Is crossing over. In which step crossing over occurs? It occurs in the pachytene subphase. So crossing over এখানে হয় বলে it is one of the most important phase হচ্ছে pachytene. So pachytene কি হচ্ছে আমার, তাহলে তিনটা কথা মনে রাখা লাগছে। নাম্বার 1 tetrad, নাম্বার 2 chiasma, and নাম্বার 3 crossing over. So what is tetrad? এখন দেখেন কিছুক্ষণ আগ পর্যন্ত আমরা ছবিগুলোকে আঁকছিলাম কিভাবে, একটা ক্রোমোজোমের দুটো বাহু দিয়ে। এখন আমরা আসি দেখি, ওই যে দুটো বাহুর কথা বলছিলাম, সেই দুটো বাহু কিন্তু মাঝখান দিয়ে লংগিচুডিনালি ডিভাইড হয়ে যায়। এখানে দেখেন এটা কি হচ্ছে, লংগিচুডিনালি ডিভাইড হয়ে যাচ্ছে। তাহলে মাঝখান বরাবর লংগিচুডিনালি ডিভাইড হয়ে যায় ক্রোমোজোম, এক্সেপ্ট দ্য সেন্ট্রোমিয়ার, দাস ইট ফর্মস আ টেট্রাড। টেট্রাড কনসিস্ট অফ 4 আর্মস ইন আ ক্রোমোজোম। ওকে, সো টেট্রাড কিভাবে ফর্মেশন হচ্ছে, ক্রোমোজোম গুলো লংগিচুডিনালি ডিভাইড হচ্ছে, এই কারণে কি হচ্ছে, সেখানে টেট্রাড ফর্মেশন হচ্ছে। আচ্ছা, তাহলে টেট্রাডটা আমরা বুঝে গেলাম যে এটা লংগিচুডিনাল ডিভিশন অফ ক্রোমোজোমের কারণে টেট্রাড ফর্মেশন হচ্ছে। নাও উই কাম টু দ্য ক্রসিং ওভার। আচ্ছা, এখন এই ক্রসিং ওভারটা যদি আমরা দেখি, দেখেন এইটা ধরে, এই সাদাটা ধরলাম আমরা বাবার ক্রোমোজোম, আর এই কালোটা ধরলাম আমরা মায়ের ক্রোমোজোম। ঠিক আছে, তাহলে সাদা যে ক্রোমোজোমটা, সাদা ক্রোমোজোমের একটা অংশ মায়ের যেই কালো ক্রোমোজোমটা আছে, সেই কালো ক্রোমোজোমের একটা অংশের সাথে কি হলো, একটা জায়গাতে মিলিত হলো। মিলিত হওয়ার ফলে এখানে দেখেন একটা এক্স আকৃতির স্ট্রাকচার তৈরি হলো। এই এক্স আকৃতির স্ট্রাকচারটাকে আমরা বলছি কায়াজমাটা। কায়াজমাটা ইজ সিঙ্গুলার এন্ড কায়াজমা ইজ প্লুরাল ফর্ম অফ কায়াজমাটা। তাহলে কায়াজমা সেটা প্লুরাল, কায়াজমাটা সিঙ্গুলার। এখন আসি, এই যে কায়াজমার কথা বললাম, এই কায়াজমা তৈরি হলে এখন কিছুক্ষণ পরে কি হবে, কিছুক্ষণ পরের ধাপগুলোতে আপনি যখন যাবেন, এই যে ডায়াকাইনেসিস ধাপে যদি আমরা একটু তাকাই, এখন একদম নিচের ছবিতে দেখেন সাদার ভিতরে একটা কালো অংশ ঢুকে গেছে আর কালোর ভিতরে একটা সাদা অংশ ঢুকে গেছে। তাহলে বাবার ক্রোমোজোমের একটা পার্ট মায়ের ক্রোমোজোমের ভিতরে ঢুকে গেছে, আর মায়ের ক্রোমোজোমের একটা অংশ কি হয়ে গেল, বাবার ক্রোমোজোমের ভিতরে চলে আসলো। তাহলে ইট ইজ কল্ড ক্রসিং ওভার, অর্থাৎ একটা ক্রোমোজোমের একটা অংশ যখন আরেকটা ক্রোমোজোমের সাথে যুক্ত হয়ে যাবে, তখন সেই ঘটনাটাকে আমরা বলবো কি ক্রসিং ওভার। ঠিক আছে, তাহলে কায়াজমা তৈরি হচ্ছে কিভাবে, ক্রসিং ওভারের একটা অংশ হিসেবে। তাহলে এখানেও আমরা একটা কথা বলতে পারি, ক্রসিং ওভার ইজ আ প্রসেস, মানে এটা একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার সূচনা লগ্নে কায়াজমা তৈরি হয়। তাহলে কায়াজমা ইজ এ স্ট্রাকচার। ঠিক আছে, তাহলে ক্রসিং ওভার ইজ আ প্রসেস এন্ড কায়াজমা ইজ এ স্ট্রাকচার। তাহলে ক্রসিং ওভার প্রসেসের মাধ্যমে এক্স আকৃতির একটা স্ট্রাকচার তৈরি হচ্ছে, যেটাকে আমরা বলছি কায়াজমা। এবং কায়াজমা তৈরি হওয়ার কিছুক্ষণ পরে দেখা যাবে কি, বাবার ক্রোমোজোমের একটা অংশ মায়ের ভিতরে ঢুকে যাবে, মায়ের ক্রোমোজোমের একটা অংশ বাবার ক্রোমোজোমের ভিতরে ঢুকে যাবে, দাস দে এক্সচেঞ্জ দেয়ার পার্টস, এন্ড দিস ইজ কল্ড ক্রসিং
ওভার। তাহলে ক্রসিং ওভার হলে আমার সুবিধাটা কি? ক্রসিং ওভার হলে সুবিধা হবে যেটা, সেটা হচ্ছে একটা ক্রোমোজোমের ভিতরেই দুই ধরনের বৈশিষ্ট্য চলে আসছে, অর্থাৎ বাবার বৈশিষ্ট্য চলে আসছে, মায়ের বৈশিষ্ট্য চলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে একটা ক্রোমোজোমের ভিতরে যখন দুই ধরনের বৈশিষ্ট্য আসবে, তখন সেখানে যে জিনিসটা সৃষ্টি হবে সেটাকে আমরা বলি ভ্যারিয়েশন। ভ্যারিয়েশন অর্থাৎ ভ্যারাইটি সৃষ্টি হবে। এই কারণেই কি হয়, বৈশিষ্ট্যের বৈচিত্র্যতা বিভিন্ন মানুষে বিভিন্ন রকম পাওয়া যায়। তাহলে এই গেল হচ্ছে প্যাকাইটিন। তাহলে প্যাকাইটিন আমরা পেলাম কি, 1 নম্বরে পেলাম টেট্রাড, 2 নম্বরে পেলাম কায়াজমা, 3 নম্বরে পেলাম ক্রসিং ওভার। আচ্ছা, এখন আমরা যদি এখন আবার ডিপ্লোটিন দশায় দেখি, ডিপ্লোটিন দশায় দেখবো কি যে এই যে ক্রস কায়াজমাটা তৈরি হলো, কায়াজমাটা তৈরি হওয়ার পরে এরা কি হবে, একজন আরেকজন, একটা ক্রোমোজোম তার একটা ক্রোমোজোমের সাথে এখন যুক্ত অবস্থায় আছে। তাহলে মানে একটা ক্রোমোজোম আর একটা ক্রোমোজোমের সাথে অ্যাটাচড অবস্থায় আছে। তা এখন তারা যদি অ্যাটাচড অবস্থায় থাকে তাহলে তো আর আমার লাভ নাই, কারণ এদেরকে তো আমার আলাদা করতে হবে, পরবর্তীতে আলাদা আলাদা কোষের ভিতরে তাদেরকে পাঠাইতে হবে, আলাদা নিউক্লিয়াসের ভিতরে পাঠাইতে হবে। তাহলে আমার কি করতে হবে, তাদেরকে আলাদা করতে হবে। এই আলাদা করার জন্য তাদের ভিতরে কি তৈরি হয়, একটা রিপালশন প্রসেস সৃষ্টি হয়, রিপালশন প্রক্রিয়া শুরু হয়, বা রিপালশন প্রসেস আস্তে আস্তে হতে থাকে। রিপালশন মানে আমরা বলি বিকর্ষণ। তাহলে এই বিকর্ষণটা শুরু হবে কোথা থেকে, সেন্টার থেকে। তাহলে বিকর্ষণটা শুরু হবে এই সেন্টার থেকে। এই বিকর্ষণটা সেন্টার থেকে শুরু হয়ে কি হবে, আস্তে আস্তে তারা দুই প্রান্তের দিকে অর্থাৎ পেরিফেরির দিকে তারা মুভ করতে থাকবে, বা টার্মিনাল এন্ডের দিকে তারা মুভ করতে থাকবে। তাহলে আমরা বলি কি, ইট ইজ আ কাইন্ড অফ রিপালশন হুইচ স্টার্টস ফ্রম দ্য সেন্টার অ্যান্ড মুভ টুয়ার্ডস দ্য পেরিফেরি। So the repulsion process, it starts from the center and move towards the periphery or to the terminal region. So as it is moving towards the terminal parts of the two chromosome, so we call this process as terminalization. যেহেতু বিকর্ষণটা সেন্টার থেকে শুরু হয়ে টার্মিনাল পার্টস এর দিকে চলে যাচ্ছে, এই প্রসেসটাকে আমরা তখন বলি কি, টার্মিনালাইজেশন, বা বাংলায় বলি প্রান্তীয়করণ। ঠিক আছে, তাহলে রিপালশন হচ্ছে এদের ভিতরে আস্তে আস্তে কি হয়ে যাবে, এখন ছাড়াছাড়ি হয়ে যাবে। এখন ছাড়াছাড়ি হওয়ার আগে আরেকটা জিনিস একটু খেয়াল রাখা লাগবে, হোয়াট ইজ লুপ। লুপটা হতে পারে 90 ডিগ্রি এবং 180 ডিগ্রি। তাহলে লুপটা কি, লুপটা হলো, ধরা যাক এটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম ছিল, এটা আরেকটা ক্রোমোজোম ছিল। এখন এই দুইটা ক্রোমোজোমের মাঝখানে কতটুকু অ্যাঙ্গেল হতে পারে। আমরা যদি এখন এটাকে একটা টেনে বর্গক্ষেত্র বানাই, ম্যাক্সিমাম যেহেতু 4টা বাহু, একটা বাহু, 2টা বাহু, 3টা বাহু, 4টা বাহু, এখানে যেহেতু 4টা বাহু দেখা যাচ্ছে এইটুক ঘরের ভিতরে, সো এটাকে আমরা টেনে একটা কি করতে পারবো, বড় জোর একটা বর্গক্ষেত্র বানাতে পারবো। কিন্তু যদি ক্রসিং ওভার বা কায়াসমাটাটা একটা জায়গায় হতো, তখন কি হতো আমরা একটু দেখি। যদি ব্যাপারটা এরকম হতো যে একটা জায়গাতে কায়াজমা তৈরি হচ্ছে, ঠিক আছে, কায়াজমাটা তৈরি হলো কয়টা জায়গায়, কায়াজমা তৈরি হচ্ছে একটা জায়গায়, তখন কিন্তু তাদেরকে টেনে আমি একটা সরল রেখা পর্যন্ত বানাতে পারতাম। তাহলে কায়াজমা যদি একটি জায়গায় হয় বা একটা সিঙ্গেল জায়গাতে যদি কায়াজমা তৈরি হয়, তখন তাদের ভিতরে অ্যাঙ্গেল কত ডিগ্রি হবে, অ্যাঙ্গেল হবে 180 ডিগ্রি। আর কায়াজমা যদি মোর দেন 1 পয়েন্ট হয়, তাহলে সেক্ষেত্রে তাদের ভিতরে অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি। এই কারণেই বলা হয়েছে লুপ, it may be of 90 degree or it may be of 180 degree. So when it will be 180 degree if the chiasma forms in at one part or at one point, and when the loop of the angle of the loop will be 90 degree, 90 degree when the loop of the when the angle of the loop will be 90 degree, when there will be more than 1 point in the chiasma, more than one chiasma যখন ফরমেশন হবে, তখন আমরা বলবো কি লুপটা হচ্ছে 90 ডিগ্রি। আর একটা কায়াজমা ফরমেশন হলে তখন আমরা বলবো সেটা 180 ডিগ্রি। ওকে, that's all about diplotin. Now we come to the point, diakinesis. So dia means other side. So from the name dia, it indicates that it's other side. So other side মানে যেটা আমরা বুঝাতে চাচ্ছি, দুইটা দুই পাশে চলে যাবে, অর্থাৎ এরা একে অপরের কাছ থেকে ছাড়াছাড়ি হয়ে যাবে। ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পরে একে অপরের কাছ থেকে অন্যদিকে চলে যাবে। এরপরে আরেকটা কথা যেটা বলছিলাম, যে প্রোফেজ 1 এর প্রত্যেকটা দশাতে আমরা বলে থাকি কি নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন কি হতে থাকে, ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। as this is the last part of the prophase 1, as this is the last part of the prophase 1, so it will be completed, so the nucleus will be completely
disappeared, the nuclear membrane will be completely disappeared or disintegrate. So diakinesis এই জিনিসটাই আমরা ফোকাস করব, nucleolus disappears at the end and nuclear membrane disintegrates. ঠিক আছে, so that's all about the prophase one. Now we come to the point crossing over. So already we have mentioned what is crossing over. We have already understood what is crossing over. Just a few words about the crossing over now. So number one, who first described crossing over? Thomas Hunt Morgan. থমাস হান্ট মর্গান নামে একজন বিজ্ঞানী ছিলেন, তিনি সর্বপ্রথম ক্রসিং ওভারকে ডেসক্রাইব করেছেন। কোথায় ডেসক্রাইব করেছেন? মেইজ, ভুট্টাতে, in the year of 1909. Non-sister chromatids at chiasma break by effect of endonuclease and join again by ligase. তাহলে এখানে একটা ইম্পর্টেন্ট কথা আমরা জানতে পারলাম, এই যে ক্রোমোজোম গুলো একটা জায়গা থেকে আরেকটা জায়গায়, এই যে তারা যে পার্টসটা এক্সচেঞ্জ করবে, তার মানে কি এই ক্রোমোজোমের একটা জায়গা ভাঙতে হবে, একটা জায়গা কি করতে হবে? গড়তে হবে। ভাঙার জন্য কি দরকার হয়? এন্ডোনিউক্লিয়েজ নামক এনজাইম। গড়ার জন্য কোনটা দরকার হয়? লাইগেজ নামক এনজাইম। ঠিক আছে, তাহলে এন্ডোনিউক্লিয়েজ এবং লাইগেজ এনজাইমের সহায়তায় ক্রসিং ওভার হচ্ছে। ইম্পর্টেন্স কি? আমি ওই যে কথা বলেছিলাম যে 1 নম্বরে হচ্ছে ভেরিয়েশন, 2 নম্বরে ভেরিয়েশনের প্রভাবেই কি হচ্ছে? ভেরিয়েশনের প্রভাবেই জেনোটাইপিক এবং ফেনোটাইপিক চেঞ্জ আসতেছে অর্গানিজমে। ভেরিয়েশনের প্রভাবেই কি হচ্ছে? নতুন করে একটা প্রজাতি বা নিউ একটা স্পিসিস তৈরি হচ্ছে। ঠিক আছে, এছাড়া আর কি কিছু জেনেটিক ম্যাপ ডিজাইনে আমরা এটা ইউজ করতে পারি, এবং এভিডেন্স অফ লিনিয়ার অ্যারেঞ্জমেন্ট পজিশন অফ জিনস উইদিন দ্য ক্রোমোজোম, অর্থাৎ জিনের পজিশন নির্ধারণ করতে পারি। একটা ক্রোমোজোমের ভিতরে আমরা জিনের পজিশনকে ক্রসিং ওভারের মাধ্যমে নির্ধারণ করতে পারি। Now some solution about the previous year's question. It came to the Chattogram board. So what is synapsis? Though the it's a spelling mistake actually. It is for S. Synapsis. What is synapsis? The process of making bivalent in between two homologous chromosomes is called synapsis. We have already mentioned. So synapsis টা কোন ধাপে হচ্ছে? Synapsis টা হচ্ছে জাইগোটিন সাবফেজে। 2 নম্বরে চলে আসি, why is meiosis called the reductional cell division? We all know why is meiosis called reductional cell division, because the chromosome number becomes half than the mother cell. That's why it's called the reductional cell division. If you want to mention more, you can give a diagram about the nucleus. You can give a description a little bit more. So you can write down in this way that in the mitosis cell division, the nucleus divides once and the chromosome divides one. That's why it becomes identical with the number of chromosome with the mother cell. But in the meiotic cell division, the nucleus divides twice, but the chromosome divides once. That's why the chromosome number becomes half as the mother cell. So it's called the reductional cell division. Number 3, explain the step given in the above stem. Okay, so what's the step here? We all know this is a part of আচ্ছা, যারা যারা আছেন তাদের কাছে প্রশ্নটা করি, 3 নাম্বার সি নাম্বার প্রশ্নটার উত্তরটা আপনারা দিয়ে দিন চ্যাট বক্সে, একটু কাইন্ডলি আপনার উত্তরটা জানিয়ে দিবেন যে এইখানে যে সেল ডিভিশনটা দেখাচ্ছে সেই সেল ডিভিশনটা আসলে কোন ধাপের সেল ডিভিশন। ভেরি গুড, রিনাল্ডো ভাই, রোনাল্ডোর মতো নাম শোনাচ্ছে, রিনাল্ডো যদিও লেখা, রিনাল্ডো ভাই বলেছেন প্যাকাইটেন। ভেরি গুড, খুবই অ্যাটেন্টিভ ছিলেন, অথবা আপনি খুবই ভালোভাবে পড়াশোনা করতে পেরেছেন, এই কারণে অ্যান্সারটি করতে পেরেছেন। ফাইজা আপু বলেছেন প্যাকাইটেন। ভেরি গুড, সো দিস ইজ দ্য প্যাকাইটিন সারফেস। সো আমরা যখন ডিসক্রাইব করব, সো আমরা ছবি আঁকবো, ছবি আঁকার পরে আমরা বলবো এখানে কি কি হচ্ছে। বেসিক্যালি আমরা 3টা জিনিসকে ডিসক্রাইব করব। নাম্বার 1, there will be tetrad formation. Number 2, there will be chiasma formation, and number 3, crossing over will take place. Explain the step given in the above stem. We will draw the diagram, and also we will write down these 3 points. Number 4, analyze the significance of the shown cell division process in the above stems. Analyze the significance, that means এটার সিগনিফিকেন্সটা কি? কিছুক্ষণ আগেই যেটা পড়লাম যে ক্রসিং ওভারের যে সিগনিফিকেন্স, সেটাই হচ্ছে কি এই প্যাকাইটিনের সিগনিফিকেন্স, বিকজ we call this step as the most significant step, because crossing over takes place, and the question indicates analyze the significance of the shown cell division process in the above step, means you have to show the significance of the, you have to give the significance of the crossing over. Okay, so that's about this question. আমরা যা যা আগে বলেছি মেইনলি ভেরিয়েশন হচ্ছে, ভেরিয়েশন থেকেই আদার যে ইম্পর্টেন্স গুলো সেগুলো চলে আসছে। ঠিক আছে, আমরা মোটামুটি সেল ডিভিশন চ্যাপ্টারটুকু শেষ করেছি। এখন চলে আসি আমরা আরো একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার,
যেটাকে আমরা অনেকেই ভয় পাই, বিশেষ করে শেষের দিকের অংশগুলো, যে মনোকট স্টেম, ডাইকট স্টেম, অর মনোকট স্টেম এন্ড মনোকট রুট। সো আমরা অনেকেই কিন্তু এই জিনিসগুলো কি হচ্ছে ভয় পাই। আমরা যেন ভয় না পাই সেই কারণে আমাদের এই টপিকগুলো একটু আলোচনা করা আবার। সো এখানে সবচাইতে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে এখানকার ভাস্কুলার বান্ডেল। ভাস্কুলার বান্ডেল এর ক্লাসিফিকেশন, এটার এক্সাম্পল, কোন ধরনের ভাস্কুলার বান্ডেল কিরকম হয়, ডেসক্রিপশন, অল আর ভেরি ইম্পর্টেন্ট, এবং এটা বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষাতে এসেছে এবং আপনাদেরও যে আসবে না এমন বলা যায় না। সো খুবই ভালোভাবে এটা সম্পর্কে আইডিয়া রাখা লাগবে। সো ভাস্কুলার বান্ডেল, হোয়াট ডাজ ইট মিন বাই ভাস্কুলার বান্ডেল? ভাস্কুলার, অ্যাকচুয়ালি ভাস্কুলার টিস্যু কনসিস্ট অফ টু tissue. Number one, xylem, another is phloem. So xylem and phloem constitutes a vascular bundle. Now, what are the types of the vascular bundle? There remains the three types of vascular bundle. Number one is conjoined, number two radial, and number three concentric. So conjoined vascular bundle, what is conjoined vascular bundle? If the two vascular tissue for the xylem and phloem remains in a single circumferential area, then we call it a conjoined vascular bundle. So in a single circumferential area constitute a conjoined vascular bundle. For example, this is a single circumferential area, and in this area a line drawn between the xylem and phloem. Okay, so xylem lies in one side and phloem lies in the other side, but they are in a single circumferential area, so it's called a conjoined vascular bundle. Now, what is radial? Okay, we come radial after the concentric. So concentric means there will be a single center. There will be two, what should I say, radius. The radius will be different in this vascular bundle. The radius will be different, but the center will be same. So concentric means the similar center. So concentric, so the center is here. I think the center is here. So the number first radius is here, and second radius here. So in the first radius, for example, here is the xylem, and in the second radius there is the phloem. So their center is the same, but the radius is different. So in that type of vascular bundle where the center is same but the radius is different, is called a concentric vascular bundle. Okay, now the radial. Okay, so in the radial vascular bundle there is no congruence between the xylem and phloem. All are incongruence. That is, there is no relation, no similarity, and no congruence with the xylem and phloem. So that is called the radial vascular bundle. So they are in different radius and different center. They are in different radius and different center. So in the conjoined vascular bundle, we found that they are in a single radius, single center and single radius. In concentric, they are in a single center but the different radius. And in the radial, we found that there is different center and different radius. So for example, this is one center with one circle. 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 So here there is xylem. Here it is phloem. Again, here it is xylem, and here it is phloem. So different center with different radius is called the radial vascular bundle. Now, the conjoined vascular bundle is again divided into two parts. One is collateral and one is bicollateral. Collateral means in one side there will be xylem and one side there will be phloem. For example, this one is collateral, number one. And number two is bicollateral. That means in one side there is in the two portion there will be xylem or phloem, and in the middle portion there will be another kind of vascular tissue. তার মানে দুই পাশে এক ধরনের টিস্যু থাকবে এবং মাঝখানে থাকবে ভিন্ন রকমের টিস্যু। তাহলে এটাকে আমি যদি তিনটা ভাগে ভাগ করি, ধরা যাক মাঝখানে আমি xylem দিয়ে দিলাম এবং দুই পাশে কি দিয়ে দিলাম, phloem দিয়ে দিলাম। তার মানে এটা কি হয়ে গেল, বাইকোল্যাটারাল হয়ে গেল, সমদ্বিপার্শ্বীয়। বাংলাতে আমরা বলি সমদ্বিপার্শ্বীয়। তাহলে দুই পাশে এক ধরনের টিস্যু, মাঝখানে অন্য ধরনের টিস্যু থাকলে সেটাকে আমরা বলে দিব বাইকোল্যাটারাল। আচ্ছা, রেডিয়ালে তো আর কোনো ভাগ নাই। কনসেন্ট্রিকের ভিতরে আবার আমরা চলে আসি, এটাকে দুটো ভাগে ভাগ করা হয়। যদি এই যে সেন্টারটা সেম, ভিতরের একটা সার্কেল থাকবে, বাইরে একটা সার্কেল থাকবে। যদি ভিতরের সার্কেলে জাইলেম থাকে তাহলে সেটাকে বলবো হেট্রোসেন্ট্রিক। যদি ভিতরের সার্কেলে ফ্লোয়েম থাকে সেটাকে আমরা বলবো তাহলে লেপ্টোসেন্ট্রিক। তাহলে সেন্টারে যদি জাইলেম থাকে তাহলে সেটাকে আমরা বলবো হেট্রোসেন্ট্রিক। সেন্টারে যদি ফ্লোয়েম থাকে সেটাকে আমরা বলবো কি, লেপ্টোসেন্ট্রিক। ঠিক আছে, এখন আবার চলে আসি এই কনজয়েন্টের ভিতরে আবার কি, কোলাট্রালের ভিতরে
open and closed. Bicollateral is always, we have to remember, bicollateral is always open, and collateral, it may be open and may be closed. If cambium is present, if cambium tissue is present in between the xylem and phloem, if cambium is present in between the xylem and phloem, then we call this vascular bundle as the open type of collateral conjoined vascular bundle. So ওপেন আর ক্লোজের মধ্যে মেইন পার্থক্যটাই হচ্ছে কি, ক্যাম্বিয়াম টিস্যু থাকবে ওপেনে, ক্লোজডে ক্যাম্বিয়াম টিস্যু থাকবে না। বাইকোলাটারালে অল টাইমে কি হবে, ক্যাম্বিয়াম টিস্যু পাওয়া যাবে, এই কারণে ওটা অল টাইমে আমরা বলি ওপেন। Now what are the example? You have to memorize the example for the MCQs. Number 1, collateral open stem of dicots, অর্থাৎ দ্বিবীজপত্রীর যে কাণ্ড সেখানে বলা হবে collateral open, আর stem of monocots অর্থাৎ একবীজপত্রীর কাণ্ডতে পাওয়া যাবে collateral closed, আর বাইকোলাটারাল সেটা পাওয়া যাবে স্টেম অফ গার্ড এন্ড পাম্পকিন অর্থাৎ লাউ এবং কুমড়াতে পাওয়া যাবে বাইকোলাটারাল। আচ্ছা, রেডিয়াল পাওয়া যাবে সকল ধরনের রুটস, সব রুটসে। তাহলে দেখেন রেডিয়ালটা পাওয়া যাবে সব রুট অর্থাৎ সকল মূলে পাওয়া যাবে বা রুটসে পাওয়া যাবে হচ্ছে রেডিয়াল। সকল স্টেম বা কাণ্ডে পাওয়া যাবে কোলাটারাল, সকল স্টেম বা কাণ্ডে পাওয়া যাবে কি কোলাটারাল, এক্সেপ্ট স্টেম অফ গার্ড এন্ড পাম্পকিন। গার্ড এন্ড পাম্পকিন স্টেমে পাওয়া যাবে হচ্ছে বাইকোলাটারাল। এখন এই কোলাটারালের ভিতরে আবার ওপেন কোথায় পাওয়া যাবে, ওপেন পাওয়া যাবে স্টেম অফ ডাইকটস, আর ক্লোজ পাওয়া যাবে স্টেম অফ মনোকটসে। আর কিছু কিছু এক্সেপশনাল যেমন হাইড্রোসেন্ট্রিক সেখানে সেটা পাওয়া যাবে কোথায়, টেরিস মানে টেরিডোফাইটার একটা প্ল্যান্টে, এবং লাইকোপোডিয়ামে পাওয়া যাবে হাইড্রোসেন্ট্রিক, আর ড্রাসিনাতে পাওয়া যাবে হচ্ছে লেপ্টোসেন্ট্রিক। So that's all about the vascular bundle. So in the next figure we come to the next slide, we come to the figures. So this is the open collateral. Collateral, I told you that there will be a single radius and single center, and in one part there will be phloem, and in other part there will be xylem. And as we are calling it as open collateral, so there will be a cambium tissue in between the phloem and xylem. So cambium in between the phloem and xylem. Now the closed collateral, we have already told that in the closed part of the vascular bundle there will be no cambium. So here we see that in between the xylem and phloem there is no cambium tissue. And the bicollateral means yes, there will be cambium, always there will be cambium present. So outer cambium in the outer part and inner cambium in the inner part, and in between the outer cambium and the inner cambium there is the key xylem tissue, and surrounding this xylem tissue there will be phloem in the inner part and the phloem in the outer part. So this is called a bicollateral. Centric means in the center will be same, the radius will be different. When there will be xylem inside, that is called the hydrocentric, and phloem inside, that is called the leptocentric. And radial, the xylem and phloem all are in different center and in the different radius. So that is all about the vascular bundle. Okay, now the fearsome part of this chapter, we all afraid of this thing. So what are the internal structure of the monocot root and the monocot stem? So before entering into this part, we have to know that what is a tissue system. So tissue system বলতে আমরা আসলে কি বুঝি, অনেক ধরনের টিস্যু মিলে যে সিস্টেমটা তৈরি করে সেটাকে আমরা বলি কি টিস্যু সিস্টেম। তাহলে টিস্যু সিস্টেম কয় ধরনের হতে পারে? টিস্যু সিস্টেম একটা হতে পারে এপিডার্মাল টিস্যু সিস্টেম, 2 নম্বরে হতে পারে ভাস্কুলার টিস্যু সিস্টেম, আর 3 নম্বরে হয় গ্রাউন্ড টিস্যু সিস্টেম। ঠিক আছে, এপিডার্মাল, ভাস্কুলার এন্ড গ্রাউন্ড টিস্যু সিস্টেম, 3 টাইপস অফ টিস্যু সিস্টেম। এখন এপিডার্মাল টিস্যু সিস্টেমের মধ্যে কি থাকে, শুধু বাহিরের যে অংশটা সেটাকে আমরা বলি এপিডার্মাল টিস্যু সিস্টেম। ধরা যাক এইখানে একদম বাহিরের যে অংশটা আছে সেটাকে আমরা বলছি কি এপিডার্মাল টিস্যু সিস্টেমের পার্ট, একদম জাস্ট সিঙ্গেল লেয়ার, এবং এই লেয়ার থেকে কোনো কিছু আসলে, যেমন এখান থেকে যেটা আসছে সেটা হচ্ছে রুট হেয়ার। রুট এন্ড এপিব্লেমা, মূলের যে বাইরের লেয়ারটা থাকে সেটাকে বলা হয় এপিব্লেমা, বা রুটসের যে বাইরের লেয়ার থাকে সেটাকে বলা হয় এপিব্লেমা। এন্ড অ্যাজ এ হোল এই বাইরের লেয়ারটাকে আমরা সবসময় বলি হচ্ছে এপিডার্মিস। দ্য এপিডার্মিস অফ দ্য রুট ইজ কল্ড এপিব্লেমা। নাও there are some appendages which ascends from this epiblema or epidermis that are called so root hair. Like this root hair, there are sometimes we find there is a scales, sometimes we find there are some collaters. So those are all the modifications of the epidermis, but the main thing we have to know that in the epidermal tissue system the main part is the epidermis. Okay,
Now we come to the vascular tissue system. We all know that we have already read about the vascular bundle. So vascular tissue system actually consists of xylem and phloem. So we come to this lower part of this figure. So there are some xylem, this rounded figure here, it is called the xylem. So it is written as protoxylem. I will describe what is protoxylem and metaxylem. So this is called the protoxylem. And also we find there is phloem. So this dot area which is given in between the various kind of xylem that are called the phloem. Okay, so xylem and phloem, only consisting xylem and phloem, they are called the vascular tissue system. Okay, other than this epidermal tissue system and vascular tissue system, rest of the part in a tissue system is called the ground tissue system. So without this epidermis and the vascular tissue system, all are called what? They are called ground tissue system. Now, when we are reading about the internal structures of monocot and dicot, we are reading about the internal structures of monocot and dicot. We will divide these things into three parts basically. What is the characteristics of the epidermis, what is the characteristics of the ground tissue system, and what is the characteristics of the vascular tissue system. So that's all about we need to know. Okay, now whenever we will be reading, we will just compare these two things. One is monocot stem and one is monocot root. Okay, now at first we come to the epidermis or cuticle. So the first thing is first thing is epidermis. Now in the epidermis we see there is a single layer. So একটা monocot root এর ক্ষেত্রে আমরা থাকি কি একটা সিঙ্গেল লেয়ারের এপিডার্মিস থাকবে, এর বাহিরে কোনো কি থাকবে না, এর বাহিরে কোনো প্রকার কোনো আবরণ বা কভারিং থাকছে না। এখন এখানে খেয়াল করি, এটা হচ্ছে কি আবার স্ট্রাকচার, ইন্টারনাল স্ট্রাকচার অফ দ্য monocot stem। এখানে দেখেন এটা হচ্ছে এপিডার্মিস, এই এপিডার্মিসের বাইরে একটা মোটা লেয়ার থাকে যেটাকে আমরা বলি কিউটিকল। সো here in the epidermal tissue system there is a cuticle, but in the monocot root there is no cuticle. So cuticle is absent here and there cuticle is present. So that's the difference basically in the monocot root and monocot stem. Now we come to the vascular tissue system. So vascular tissue system, I told you that I will be discussing about the protoxylem and metaxylem. So there are two xylem. Number one proto, another is meta. মনে রাখি এভাবে, প্রোটোজাইলেম, ছোট জাইলেম, মেটাজাইলেম, মোটা জাইলেম, প্রোটোজাইলেম, ছোট জাইলেম, মেটাজাইলেম, মোটা জাইলেম। ঠিক আছে, তাহলে প্রোটো মানে হচ্ছে ছোট আর মেটা মানে মোটা। তাহলে প্রোটোজাইলেমটা যদি আমি যেখানে যেই জাইলেম গুলো ছোট, যেমন ধরা যাক এই জাইলেম গুলো এখানে কি, এই জাইলেম গুলো এখানে ছোট জাইলেম, এই জাইলেম গুলো এখানে বড় জাইলেম, তাহলে এগুলোকে আমি বলছি প্রোটোজাইলেম আর এগুলোকে বলছি আমি মেটাজাইলেম। নাও on the basis of this combination, where the protoxylem lies and where the metaxylem lies, we call it endark or exarch pattern of vascular bundle. Endark or exarch pattern of xylem. Okay, now এখন exarch কখন বলবো, endark কখন বলবো, this name actually depends on the protoxylem. যদি protoxylem বাহিরের দিকে থাকে তাহলে বলবো exarch, যদি protoxylem ভেতরের দিকে থাকে তাহলে সেটাকে বলবো আমি এন্ডার্ক। তাহলে প্রোটোজাইলেম ছোট হলে কি হবে, এর গুরুত্ব কিন্তু বেশি। তাহলে প্রোটো যদি আউটার থাকে, আউটারের দিকে থাকে, তখন সেটাকে আমরা বলবো এক্সার্ক, আর প্রোটো যদি ইনারে থাকে তাহলে সেটাকে আমরা বলবো এন্ডার্ক প্যাটার্নের ভাস্কুলার বান্ডেল। ঠিক আছে, এখন আমি এখানে আবার ছবিতে আসি। এখানে ভাস্কুলার বান্ডেলটা কি ধরনের ভাস্কুলার বান্ডেল, প্রথমে কথা আমরা কিছুক্ষণ আগে ভাস্কুলার বান্ডেল পড়ে আসছি, তাই না? তাহলে এইখানে দেখেন এই একটা রেডিয়াসে জাইলেম, আবার এই একটা রেডিয়াসে ফ্লোয়েম, আবার এই একটা রেডিয়াসে জাইলেম, এই একটা রেডিয়াসে ফ্লোয়েম। তার মানে এখানে বুঝতেই পারছি এখানে ভাস্কুলার বান্ডেলটা হবে রেডিয়াল, অর্থাৎ এখানে যে ভাস্কুলার বান্ডেলের প্যাটার্ন সেটা হচ্ছে কি ধরনের, সেটা হচ্ছে রেডিয়াল ভাস্কুলার বান্ডেল। এখন এখানে যে জাইলেম গুলো আছে, মেটাজাইলেমটা কোথায় আছে, মেটাজাইলেমটা আছে সেন্টারের দিকে, প্রোটোজাইলেমটা আছে পেরিফেরির দিকে অর্থাৎ আউটার বাহিরের দিকে। তাহলে প্রোটোজাইলেম যখন আউটার রিজিয়নে থাকবে তখন সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো এক্সার্ক প্যাটার্ন অফ ভাস্কুলার বান্ডেল। তাহলে এটা রেডিয়াল ভাস্কুলার বান্ডেল এবং এখানে প্যাটার্ন জাইলেমের যে প্যাটার্নটা সেটাকে আমরা কি বলি,
এক্সার্ক প্যাটার্নের ভাস্কুলার বান্ডেল। আবার যদি এখানে দেখি, এখানে দেখলে আমরা কি বুঝতে পারি, এইখানে এই যে একটা সিঙ্গেল জায়গা, এই সিঙ্গেল জায়গার ভিতরে বা একটা সিঙ্গেল রেডিয়াসের ভিতরে কি আছে, এইখানে জাইলেম আছে, আবার এই জায়গায় কি আছে, ফ্লোয়েম আছে। তাহলে মাঝখানে যদিও একটা অদৃশ্য লাইন আমি যদি আঁকি, তাহলে এক পাশে কি থাকবে, ফ্লোয়েম থাকবে, এক পাশে থাকবে কি, জাইলেম। এই ধরনের ভাস্কুলার ব্যান্ডেলের প্যাটার্নটাকে আমরা বলি কনজয়েন্ট প্যাটার্ন। কনজয়েন্ট, এবং এখানে কি কোনো রকম ক্যাম্বিয়াম নাই, তাহলে এটা ক্লোজ, এবং এক পাশে জাইলেম এক পাশে ফ্লোয়েম। এই কারণে এই ধরনের ভাস্কুলার বান্ডেলের প্যাটার্নটাকে আমরা বলবো কনজয়েন্ট কোল্যাটারাল ক্লোজড, 3C। ঠিক আছে, এই ধরনের ভাস্কুলার বান্ডেলকে আমরা বলি 3C। তাহলে 3C তে কি, এটা হচ্ছে কনজয়েন্ট কোল্যাটারাল ক্লোজড। ঠিক আছে, আর এখানে আমরা পাইলাম কি, সেটা পেলাম আমরা রেডিয়াল এবং কি প্যাটার্নের জাইলেম, সেটা হচ্ছে এক্সার্ক প্যাটার্নের জাইলেম। ঠিক আছে, এখন আমরা তাহলে কি পড়লাম, আমরা কিছুক্ষণ আগেই বলছিলাম আমরা টিস্যু সিস্টেমের আলোকে এদের মধ্যে পার্থক্য আকারে পড়বো। তাহলে এপিডার্মালের ক্ষেত্রে আমরা পেলাম মনোকট রুটে কোনো কিউটিক্যাল নাই, মনোকট স্টেমে কিউটিক্যাল থাকে। গ্রাউন্ডের মধ্যে পড়লাম এখানে রেডিয়াল ভাস্কুলার ব্যান্ডেল এবং এক্সার্ক প্যাটার্ন অফ জাইলেম, আর ওদের ক্ষেত্রে পড়েছিলাম কনজয়েন্ট কোল্যাটারাল এবং ক্লোজড প্যাটার্নের জাইলেম ভাস্কুলার বান্ডেল। ওকে, নাও উই কাম টু the last part, that is, so we have concluded epidermal, we have concluded vascular, and now we come to the ground tissue system. So other than this part, all are called the ground, all are the part of the ground tissue system. So ground tissue system শুরু হবে হাইপোডার্মিস থেকে, যদিও এখানে কি না, এখানে কোনো হাইপোডার্মিস দেখা যায় না। তাহলে এখানে যদি কিছু একটা থাকতো সেটাকে আমরা বলতাম হাইপোডার্মিস। হাইপোডার্মিসের নিচ থেকে যে অংশটা শুরু সেটাকে বলে কর্টেক্স। যেহেতু এখানে হাইপোডার্মিস নাই, সেহেতু এখানে পুরো পার্টটাকে কি বলা হচ্ছে, কর্টেক্স। আচ্ছা, তার ভিতরে যে অংশটা থাকে সেটাকে বলা হয় কি, এন্ডোডার্মিস। এই যে একটা সুন্দরভাবে গোল গোল কোষ দিয়ে একটা চাকার মতো তৈরি করলো, সেটাকে বলা হয় কি, সেটাকে বলা হচ্ছে এন্ডোডার্মিস। এন্ডোডার্মিসের নিচে এক ধরনের কোষ থাকে, এই যে এই কোষগুলো দিয়ে যে লেয়ারটা তৈরি হলো সেটাকে আমরা বলি কি, সেটাকে বলছি পেরিসাইকেল। তাহলে এন্ডোডার্মিসের পরে আসলো কি, পেরিসাইকেল। একদম ভিতরে চলে গেল, থাকলো কি, পিথ এবং মেডুলারি রেস। আচ্ছা, পিথ এবং মেডুলারি রেস, দিস আর নট দ্যাট মাচ সিগনিফিকেন্ট। আমাদের যেটা জানা লাগবে, পেরিসাইকেল পর্যন্ত আমাদের খুব ভালোভাবে মাথায় গেঁথে নেওয়া লাগবে। তাহলে আমরা গ্রাউন্ড টিস্যু সিস্টেমে কি পাচ্ছি, হাইপোডার্মিস যদিও এখানে নেই, এক ধরনের হাইপোডার্মিস থাকে, কর্টেক্স থাকে, তার ভিতরে এন্ডোডার্মিস থাকে, এবং তার ভিতরে থাকছে কি, পেরিসাইকেল। এখানে একটা কথা বলি আমরা, পেরিসাইকেলটাকে বলা হয় স্টিলি। পেরিসাইকেলটা দিয়ে যে এরিয়াটা এনক্লোজড করা থাকে, দ্যাট ইজ কল্ড স্টিলি। দ্য এরিয়া এনক্লোজড বাই দ্য পেরিসাইকেল ইজ কল্ড স্টিলি অর স্টেলার রিজিয়ন। দ্য এরিয়া এনক্লোজড বাই দ্য পেরিসাইকেল ইজ কল্ড দ্য স্টিলি অর ইন্ট্রাস্টেলার রিজিয়ন। তাহলে এই জিনিসগুলো হচ্ছে একটা গ্রাউন্ড টিস্যু সিস্টেমের পার্ট। এখন দেখি তাহলে গ্রাউন্ড টিস্যু সিস্টেমের পার্টে এই মনোকট এবং মনোকট রুট এবং মনোকট স্টেমে কি কি পার্থক্য আছে। তাহলে প্রথম পার্থক্য যেটা বলছিলাম যে এখানে কোনো হাইপোডার্মিস নাই, এখানে আমরা আবার দেখি কি কি সুন্দরভাবে এখানে একটা হাইপোডার্মিস আছে, তাই না? এই যে পুরো এই অংশটাই কি, হাইপোডার্মিস। তাহলে এখানে সুন্দরভাবে একটা হাইপোডার্মিস এরিয়া আছে। আচ্ছা, তারপরে কর্টেক্স দুইজনেরই আছে। এখন এইখানে দেখেন, এখানে কিন্তু কোনো প্রকার কোনো এন্ডোডার্মিস নাই, তাহলে এখানে এন্ডোডার্মিস অ্যাবসেন্ট, এন্ডোডার্মিস নাই, কিন্তু হাইপোডার্মিস আছে, হাইপোডার্মিস আছে। আবার এখানে যদি দেখি, এখানে আবার কি আছে, হাইপোডার্মিস নাই, হাইপোডার্মিস নাই, কিন্তু এন্ডোডার্মিস আছে, এন্ডোডার্মিস আছে। ঠিক আছে, সো এটাই হচ্ছে এদের ভিতরে বেসিক পার্থক্য। ঠিক আছে, আর ভাস্কুলার বান্ডেলে আরো কিছু কথাবার্তা এখানে আছে, যেমন দ্য বান্ডেল নাম্বার অফ জাইলেম অর ফ্লোয়েম ইজ মোর দ্যান 6, ইউজুয়ালি মোর দ্যান 6 থাকে, আর এখানে জাইলেমটা থাকে ওয়াই অর ভি শেপ। সো দিস আর অল অ্যাবাউট দ্য মনোকট এন্ড ডাইকট, মনোকট রুট এন্ড মনোকট স্টেম। নাও উই কাম টু দ্য ডিফারেন্স। অলরেডি আমরা ডিফারেন্সিয়েটিং পয়েন্ট হিসেবেই পড়ে ফেলেছি, জাস্ট এগুলো একবার রিক্যাপিচুলেট করার জন্য। তাহলে কি কি পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি মনোকট স্টেমে কোনো কিউটিক্যাল, মনোকট স্টেমে কিউটিক্যাল থাকে, মনোকট রুটে কোনো কিউটিক্যাল থাকে না। মনোকট স্টেমে হাইপোডার্মিস থাকে, কিন্তু মনোকট রুটে কোনো হাইপোডার্মিস থাকে না। এন্ডোডার্মিস মনোকট স্টেমে থাকে না, কিন্তু মনোকট রুটে থাকে, অলরেডি আমরা বলেছি।
পেরিসাইকেল, এন্ডোডার্মিসের সাথে একটা জিনিস খুব ভালোভাবে ওতপ্রোতভাবে জড়িত, সেটা হচ্ছে পেরিসাইকেল। যেহেতু মনোকটে এন্ডোডার্মিস থাকছে না, সেখানে পেরিসাইকেলও কি থাকছে না, বাট মনোকট রুটে কি থাকছে, পেরিসাইকেলটা থাকছে। ভাস্কুলার বান্ডেল আমরা অলরেডি বলেছি 3C, মনোকটে স্টেমের ক্ষেত্রে পাচ্ছি, মনোকটে স্টেমের ক্ষেত্রে পাচ্ছি 3C, কনজয়েন্ট, কোল্যাটারাল, ক্লোজড। আর মনোকট রুটের ক্ষেত্রে পাচ্ছি কি, রেডিয়াল, দ্য বান্ডেল নাম্বার অফ জাইলেম অর ফ্লোয়েম ইজ মোর দ্যান 6। এবং আরো একটা কথা বলেছিলাম যে একটা এক্সার্ক প্যাটার্নের, আর এখানে আমি এন্ডার্কটা আমি দেখাই নেই, একটু ভুল হয়ে গেছে। তাহলে এইখানে দেখেন এই জায়গাতে এই ছোট ছোট জাইলেম, এই মাঝখানের দিকটাতে কি এটা কেন্দ্র, যদি এই পাশটাকে আমি কেন্দ্র ধরি তাহলে মাঝখানের দিকে কি ছোট জাইলেম থাকছে, আর বাহিরের দিকে থাকছে কি বড় জাইলেম। যেহেতু মাঝখানের দিকে ছোট ছোট জাইলেম থাকছে, এই কারণে এই ছোট জাইলেম গুলো কি প্রোটোজাইলেম। আমরা বলছিলাম যে প্রোটোজাইলেম যেদিকে থাকবে সেটার উপরে নামকরণ করা হবে, প্রোটোজাইলেম ভেতরের দিকে থাকছে, এই জন্য এটার নাম হয়ে যাবে কি, এন্ডার্ক। আর আমরা যখন এই ছবিটাতে দেখছিলাম তখন দেখছিলাম কি, প্রোটোজাইলেম গুলো ভেতরের দিকে থাকছে আর মেটাজাইলেম গুলো, সরি, প্রোটোজাইলেম গুলো বাইরের দিকে থাকছে, মেটাজাইলেম গুলো ভেতরের দিকে থাকছে। সো এটাকে আমরা তখন বলছিলাম এক্সার্ক। তাহলে মনোকট রুট হচ্ছে এক্সার্ক, মনোকট স্টেম হচ্ছে এন্ডার্ক। তাহলে এটা এই কথাই বলা হয়েছে যে জাইলেম মনোকট স্টেমের ক্ষেত্রে এন্ডার্ক হচ্ছে, এবং মনোকট রুটের ক্ষেত্রে পাচ্ছি এক্সার্ক। So that was all about the monocot root and monocot stem. That means we are finished with the chapter tissue and tissue system. So it's time for some brain hammering. So the question indicates, in practical class, teacher showed the students internal structure of two types of plants. Vascular bundle is connected to one of them but is dispersed, and in the other the vascular bundle is radially symmetrical. So here is a pickup point that is radially symmetrical, and another here is the pickup point that is dispersed. Okay, now what is stele? Number one is, what is stele? So we have already told the term stele is basically intermingled with the pericycle. So the structure which is formed by the pericycle is called the stele. What do you mean by the primary meristematic tissue? So primary meristematic tissue are those tissue which arises from the promeristems and especially indicated for the primary growth of the plant, that is the development in the length, that is actually caused by the primary meristematic tissue. Number C, draw a level diagram of the first mentioned example in this stem. So here this one is the first and this one is the second. So the radially symmetrical, it indicates it is a monocot root, and as it is said that dispersed, if you don't know what is dispersed meaning, so we can easily understand if one is monocot root, so definitely the other one will be monocot stem. So the draw and level diagram of the first mentioned example of the stem. So this is the monocot stem. You have to draw the example of the monocot stem. You have to draw the tissue system or microscopic structure of the monocot stem. Number D, there exists difference in the above mentioned examples in the stem. Explain. Okay, so there exists differences in the above mentioned example. তার মানে আমরা যেটা এতক্ষণ ধরে পড়লাম যে মনোকট রুট এবং মনোকট স্টেমের ভিতরে যে পার্থক্যগুলো এতক্ষণ ধরে পড়লাম, এবং লাস্টে যেটা দেওয়া আছে সেটাই হচ্ছে কি লাস্ট কোশ্চেন। So this is all very easy, but I think it's not very easy for all of the students because we all fear of this kind of microscopic structure of the monocot stem and monocot root. So please attend the classes carefully, because এই জিনিসগুলো কিন্তু আসলে আমরা যে বলি যে সবসময় যে আসলে কি বলে বায়োলজি আমাদের মুখস্থ করতে হবে, না বুঝে মুখস্থ করতে হবে। মুখস্থ করলে আসলে বায়োলজি হয় না। আপনি যদি এটার ছবিটা একবার ভালো করে খেয়াল করেন, একটু অ্যানালাইসিস করে পড়তে পারেন, একটু অ্যানালাইসিস করে মাথায় নিয়ে নিতে পারেন, এই প্রশ্নটার থেকে ইজি প্রশ্ন আপনার কাছে আর কিচ্ছু নাই। এটা আঁকাও এত কঠিন না, এটা মনে রাখাও এত কঠিন না, জাস্ট আপনি ছবিগুলো মাথায় গেঁথে নেবেন, নাথিং এলস। আপনার কিচ্ছু মুখস্থ করার দরকার নেই, বই থেকে পড়তে যাবেন তো ভুলে যাবেন, একটু বোঝার চেষ্টা করবেন, দেখবেন যে একদম ইজি হয়ে যাবে প্রশ্নটা। So that's all about the tissue and tissue system. Now we are going to the human physiology, blood and circulation. I know this is a very favorite topic for the students and also for the teachers, because এটা খুবই ইন্টারেস্টিং একটা টপিক, সবারই পড়তে ভালো লাগে, এটা হার্টের সাথে সম্পর্কিত, সো সবাই খুব মজা পায়। সো আমরা এন্টার করছি, এখানে কি বেসিক্যালি দেখানো হয়েছে, এখানে একটা হার্টের ছবি দেখানো হয়েছে। যদিও এই ছবিটা আমরা দেখিয়েছি বোঝার সহজের জন্য, বোঝার সুবিধার্থের জন্য, কিন্তু আপনাদের বইয়ে যে ছবিটা আছে সেটা আপনাদের আঁকতে হবে, বইয়ের ছবিটাই আপনাদের আঁকতে হবে, কারণ এই ছবিটা আপনাদের অনেকেই কি করবে না, গ্র্যান্ড করবে না। তারপর আমরা বোঝার সুবিধার্থে এটা দিয়ে রেখেছি। আমরা যদি এই ছবিটা একটু দেখি,
ছবিটার ভিতরে 4টা চেম্বার আছে। আমরা জানি যে একটা হার্টের 4টা চেম্বার থাকে, ডান পাশে 2টা, বাম পাশে 2টা, বা ডান পাশে যে দুইটা থাকছে একটাকে বলছে রাইট এট্রিয়াম, একটা রাইট ভেন্ট্রিকল, আর বাম পাশে যে দুটো থাকছে একটা হচ্ছে লেফট এট্রিয়াম, একটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল। নাও in the right atrium all the venous blood comes. The venous blood means it can be carbon dioxide mixed blood. So the venous blood actually consists of a carbon dioxide mixed blood, but yes, there are some differences in regards to the pulmonary vein, because pulmonary vein is actually the exceptional vein in our whole body that contains a oxygenated blood. So here it indicates the superior vena cava orifice and the inferior vena cava orifice. So superior vena cava orifice, it actually through this orifice superior vena cava enters and it collects the carbon dioxide mixed blood from the upper part of the body, and inferior vena cava orifice, through here it actually holds the inferior vena cava, which collects the carbon dioxide mixed blood from the lower part of the body. Now origin of the pulmonary artery. So pulmonary artery, there is origin of the aorta. Pulmonary artery actually arises from the right ventricle. Pulmonary artery arises from the right ventricle and aorta arises from the left ventricle. So this one right atrium, this one right ventricle, this one left atrium, this one left ventricle. So the right atrium, it contains two vena cava orifices, and the left atrium, it contains 4 orifices. That is not the vena cava. These all contains pulmonary veins. So the pulmonary veins orifices, and pulmonary artery, this contains in the right ventricle there is only one orifice that contains the pulmonary artery, and in the left ventricle there is also one orifice that contains actually the origin of the aorta. Okay. Now the ventricle wall thicker than atrium. এটার একটা গুরুত্বপূর্ণ কথা আছে, কেন ভেন্ট্রিকল ওয়ালটা অ্যাট্রিয়ামের থেকে মোটা হবে। আমার একটা কথা সেটা হচ্ছে যারা বডি বিল্ডার তারা দেখবেন যে তাদের মাসেল গুলো অনেক মোটাসোটা। কেন? তারা অতিরিক্ত পরিমাণ কি করে, এক্সারসাইজ করে, তারা অতিরিক্ত পরিমাণ প্রেসার দেয় তার হাতে, তাই না? এই কারণে তাদের কি হয়ে যাচ্ছে, তাদের বডিটা অনেক বেশি মোটাসোটা হয়ে যাচ্ছে। তেমনি যে কাজ করবে বেশি তার কি হবে, তার ওয়ালটা হবে বেশি মোটা। অ্যাট্রিয়ামের কাজ কি? অ্যাট্রিয়ামের কাজটাকে ব্লাডটাকে কোনো মতে ঠেলে খালি ভেন্ট্রিকল পর্যন্ত দেওয়া, কিন্তু ভেন্ট্রিকলের কাজ সারা বডিতে পৌঁছানো। তার মধ্যে কি হচ্ছে, লেফট ভেন্ট্রিকল কি করে, দেহের প্রত্যেকটা অংশে রক্তকে পাঠায়, তার মানে তার কাজ করতে হয় সবচেয়ে বেশি। বাট রাইট ভেন্ট্রিকল শুধুমাত্র ফুসফুসে পাঠালেই হবে। এই কারণে দেখা যায় রাইট ভেন্ট্রিকলের ওয়াল লেফট ভেন্ট্রিকলের ওয়ালের থেকে একটু চিকন হয়ে থাকে। সাধারণত লেফট ভেন্ট্রিকল ইজ 3 টাইমস থিকার দেন রাইট ভেন্ট্রিকল, 3 টাইমস থিকার দেন রাইট ভেন্ট্রিকল। তাহলে সবচাইতে চিকন হচ্ছে কি, অ্যাট্রিয়ামের ওয়াল। অ্যাট্রিয়াম ওয়াল সবচাইতে চিকন, অ্যাট্রিয়াম ওয়াল থেকে বড় হচ্ছে রাইট ভেন্ট্রিকল ওয়াল। রাইট ভেন্ট্রিকল ওয়ালের থেকেও মোটা হচ্ছে কি লেফট ভেন্ট্রিকল ওয়াল। So that was all about the walls of the ventricles and atrium. Now কর্ডা টেন্ডিনি বলতে আমরা কি বুঝি? আমরা জানি যে রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে যখন কোনো রক্ত আসে তখন একটা ভালভকে ক্রস করে আসতে হয়, যেটাকে আমরা বলি ট্রাইকাসপিড ভালভ। কেন নাম বলা হয় ট্রাইকাসপিড? কারণ 3টা কাজ থাকে, 1 2 3, 3টা কাজ পাচ্ছে ট্রাইকাসপিড ভালভ। লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিয়ামে যখন আসে সেখানেও একটা ভালভকে ক্রস করে আসতে হয়, 1টা 2টা। এই কারণে নামটা হচ্ছে কি বাইকাসপিড ভালভ। দ্য আদার নেম অফ বাইকাসপিড ভালভ ইজ দ্য মাইট্রাল ভালভ। এখন এই ভালভ গুলো তৈরির জন্য কি থাকে, এখানে কিছু মাসেল থাকে, সেই মাসেল গুলাকে বলা হয় প্যাপিলারি মাসেল। প্যাপিলারি মাসেলের সাথে সুতার মতো কিছু জিনিস যুক্ত থাকে যেগুলোকে আমরা বলি কর্ডা টেন্ডেনি। তাহলে কর্ডা টেন্ডেনি নামক সুতার মতো তন্তু দিয়ে কি করা হয়, এই ভালভ গুলো ওপেন হয় এবং ক্লোজড হয়। ঠিক আছে, তাহলে এই হচ্ছে কর্ডা টেন্ডেনি এবং প্যাপিলারি মাসেলের কথা। তাহলে লেফট ভেন্ট্রিকল ওয়াল 3 টাইমস থিকার দেন আরভি। আর বাইকাসপিড ভালভের কথা বলেছি আমরা। আর ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম এবং ইন্টারঅ্যাট্রিয়াম সেপ্টাম আমরা নাম শুনেই বুঝতে পারি, দুইটা অ্যাট্রিয়ামের মাঝখানে যে সেপ্টাম থাকছে ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টাম, দুইটা ভেন্ট্রিকুলার মাঝখানে যে সেপ্টাম থাকছে সেটাকে আমরা বলছি ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। Now we come to the blood circulation. So how many types of blood circulation are there in our body? So there are basically 4 types of blood circulation. Number 1, there is systemic circulation. Systemic circulation indicates the blood comes from the body and blood goes to the body. Number 2, pulmonary circulation. The pulmonary circulation indicates the blood comes from the lung and blood goes to the lung. And number 3 is portal circulation. Portal circulation indicates the blood comes from the gastrointestinal part of our body through the liver. So that is called the portal circulation. And number 4,
is the coronary circulation, the circulation within the heart, the circulation within the heart for the muscle of the cardiac muscle, for the purpose of the for the purpose of the nutrition to the cardiac muscle is called the coronary circulation. So these are the four types of blood circulation. So here we see that from the left side of the heart there is blue color, that is বাম পাশের যে হার্টের যে বাম পাশটা সেটা বেসিক্যালি কার্বন ডাই অক্সাইড বিশিষ্ট রক্ত ক্যারি করছে, আর হার্টের যে ডান পাশটা সেটা বেসিক্যালি অক্সিজেন বিশিষ্ট রক্ত ক্যারি করছে। তাহলে দেখেন দেহের সমগ্র অংশ থেকে সুপিরিয়র ভেনা কাভা এবং ইনফিরিয়র ভেনা কাভার মাধ্যমে কি হচ্ছে, রক্তটা রাইট এট্রিয়ামে আসছে, রাইট এট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকেলে আসছে, সেখান থেকে পালমোনারি আর্টারির মাধ্যমে চলে যাচ্ছে কোথায়, ফুসফুসে, ফুসফুস থেকে গিয়ে সেটা কার্বন ডাই অক্সাইডটা বের করছে এবং অক্সিজেনটা ভিতরে নিচ্ছে। নেওয়ার পরে এই অক্সিজেন বিশিষ্ট ব্লাডটা চলে আসলো কোথায়, ব্লাডটা চলে আসলো লেফট অ্যাট্রিয়ামে, লেফট অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকেলে চলে আসলো, সেটার মাধ্যমে কি হচ্ছে আবার এই ভেন্ট্রিকেল থেকে সারা দেহে বডিটা রক্তে সারা দেহে পৌঁছে যাচ্ছে, রক্তটা সারা দেহে পৌঁছে যাচ্ছে। এখন এই যে সারা দেহের আর্টারি এবং সারা দেহের ভেইন, এদের মাঝখানে কি হয়, কিছু কৈশিক জালিকা তৈরি হয়। এই কৈশিক জালিকার একটা ইম্পর্টেন্স আছে। কৈশিক জালিকার ইম্পর্টেন্স বা গুরুত্বটা কি, যেইখান থেকে কার্বন ডাই অক্সাইড যেইখানে গিয়ে আর্টারি বা ধমনী শেষ হয় সেটা, এবং যেইখান থেকে ভেইন বা শিরার উৎপত্তি হয় সেটাকে আমরা কি বলছি, কৈশিক জালিকা। তাহলে কৈশিক জালিকার ইম্পর্টেন্সটা কি, এখানেই ধমনী বা আর্টারি শেষ হচ্ছে এবং এখানে কি হচ্ছে, শিরা বা vein শুরু হচ্ছে। ঠিক আছে, that's all about the কৈশিক জালিকা and capillaries. Okay, now there are four circulation: systemic, pulmonary, portal and coronary. I have already told, so these are the pathways. পাথওয়েটা কি, লেফট ভেন্ট্রিকল থেকে রাইট অ্যাট্রিয়াম, সরি লেফট ভেন্ট্রিকল থেকে বডির বিভিন্ন অংশ, তারপরে কোথায় যাচ্ছে, রাইট অ্যাট্রিয়াম, তারপরে রাইট ভেন্ট্রিকলে আসলে এই পর্যন্ত হচ্ছে, এটাকে বলি আমরা সিস্টেমিক সার্কুলেশন। রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি আর্টারি থেকে লাংস থেকে পালমোনারি ভেইন হয়ে আবার যে লেফট অ্যাট্রিয়ামে চলে আসছে, সেটা আবার কি আসছে, লেফট ভেন্ট্রিকলে চলে আসছে। মানে রাইট ভেন্ট্রিকল থেকে লেফট ভেন্ট্রিকল পর্যন্ত যে সার্কুলেশন পাথওয়েটা সেটাকে আমরা বলছি কি, পালমোনারি সার্কুলেশন। আর পোর্টাল সার্কুলেশন কি, যে বলেছিলাম যে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল পার্ট আমাদের লিভারের মাধ্যমে যেভাবে রক্তটাকে নিয়ে আসে সেটাকে বলা হয় কি, পোর্টাল সার্কুলেশন। তাহলে ডাইজেস্টিভ অর্গানস থেকে হেপাটিক পোর্টাল ভেইন, তারপরে লিভার, তারপরে হেপাটিক ভেইন হয়ে ইনফিরিয়র ভেনা কাভা হয়ে হার্টে আসতেছে, এটাকে বলছি আমরা পোর্টাল সার্কুলেশন। আর করোনারি সার্কুলেশন সেটা কিভাবে আসছে, সিস্টেমিক আর্টারি থেকে করোনারি আর্টারি হচ্ছে সেই আর্টারি যেগুলো হার্টের পেশি বা হার্ট মাসেলকে নিউট্রিশন দিচ্ছে, অক্সিজেন দিচ্ছে এবং আদার্স যে নিউট্রিশাস ম্যাটেরিয়াল দিচ্ছে, সেটাকে আমরা বলছি করোনারি আর্টারি। সিস্টেমিক আর্টারি থেকে সেটা চলে যাচ্ছে করোনারি আর্টারিতে। দেন করোনারি আর্টারি কাকে যাচ্ছে, কার্ডিয়াক ওয়াল মানে আমরা জানি যে হার্টের বাইরে যে কাভারিং থাকে সেটাকে বলে পেরিকার্ডিয়াম, এর ভিতরে তার তিনটা মাসেল লেয়ার থাকে, কি বলছি, এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম এন্ড এন্ডোকার্ডিয়াম, তিনটা লেয়ার থাকছে, এগুলো মিলে তৈরি করছে কি, কার্ডিয়াক ওয়ালে গিয়ে অক্সিজেনটা ইউটিলাইজ হয়ে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, সেই কার্বন ডাইঅক্সাইড বিশিষ্ট ব্লাড সেটা করোনারি ভেইনে দিয়ে রাইট এট্রিয়ামে আবার ঢুকে যাচ্ছে, সেটাকে আমরা বলছি করোনারি সার্কুলেশন। সো দিস আর দ্য ফোর টাইপস অফ ব্লাড সার্কুলেশন প্রসেস। নাও উই কাম টু দ্য কোয়েশ্চেন. So what is coronary circulation? The circulation which is connected with the circulation within the heart and with the wall of the heart is called the coronary circulation. Number C, show labeled diagram. Show a labeled diagram of longitudinal section of P. So now we go for the diagram here. What is P? Here it is the heart. Basically this is the heart. So this is P, it means it is heart. So এখানে যে প্রশ্নটা জানতে চেয়েছে, show a label diagram of longitudinal section of P. So the longitudinal section of heart is given in your book, so you will draw from that side. So it is the label diagram of longitudinal section of the heart. Number D, explain the pathway of P to Q and Q to P. So this is P and Q is here, so Q is the lung. Q is the lungs. So basically it's circulation. Which kind of circulation? আচ্ছা, আপনাদের সাথে অনেকক্ষণ ধরে ইন্টারঅ্যাকশন করা হচ্ছে না, এই প্রশ্নটা আপনাদের কাছে আমি করি যে এই যে পি থেকে কিউ এবং কিউ থেকে পি তে যে পাথওয়ের কথা বলা হয়েছে, এটা কোন ধরনের সার্কুলেশন? প্রশ্ন করার আগে রিনাল্ডো ভাই একেবারে সুন্দরভাবে অ্যান্সার দিয়ে দিয়েছে, ফাইজা আপু দিয়েছে, দুইজনেই আগে অ্যান্সার দিয়েছিলাম, ফাইজা আপু এবং রিনাল্ডো ভাই দুইজনেই খুবই অ্যাটেন্টিভ আছে ক্লাসে, দেখে খুবই ভালো লাগছে। ভেরি গুড, ভেরি গুড। ওকে,
সঠিক অ্যান্সার হয়েছে দুইজনেরই। সো দিস টাইপ অফ সার্কুলেশন ইজ কল্ড দ্য পালমোনারি সার্কুলেশন। হার্ট থেকে লাংসে যাচ্ছে এবং লাংস থেকে আবার হার্টে চলে আসছে। দিস ইজ কাইন্ড অফ পালমোনারি সার্কুলেশন। সো পালমোনারি সার্কুলেশনের পাথওয়েটা আমাদেরকে বলতে হবে। আমরা বলেছি যে এখানে রাইট ভেন্ট্রিকল থেকে লেফট ভেন্ট্রিকল পর্যন্ত পুরোটাই কি হচ্ছে, পালমোনারি সার্কুলেশন। ওকে, নাও কাম টু দ্য টপিক অফ গ্রাসহপার। গ্রাসহপারের পরে আমরা শুধু একটা টপিক করবো, অ্যানিমাল ডাইভার্সিটি। সো দিস, আমাদের হাতে আর দুটো চ্যাপ্টার রয়েছে, আমরা পরে আবার আজকে ক্লাসটা শেষ করব। তাহলে গ্রাসহপারে চলে আসি। গ্রাসহপারটা আমাদের অনেকের কাছে খুব বিদঘুটে লাগে। এটার কারণ কি? কারণ গ্রাসহপারের অনেক টপিক থাকে, এই কারণে আমাদের কাছে এই টপিকগুলো একটু বিদঘুটে লাগে। এবং যেহেতু এটা হিউম্যান বডির সাথে ইন্টারলিঙ্ক না, এই কারণে কি হয়, এই টপিকগুলো আমাদের পড়তে ভালো লাগে না। তারপরেও গ্রাসহপারের কিন্তু পড়ার জিনিস খুব কম, অর্থাৎ ভেরি লিমিটেড অ্যামাউন্ট অফ টপিক হিয়ার। তাহলে কি কি আসছে, প্রথমে আমরা একটু দেখি যে কম্পাউন্ড আই অফ দ্য গ্রাসহপার, বা বেসিক্যালি আমাদের যেটা পড়তে হয় সেটা হচ্ছে ওমাটিডিয়াম। ঠিক আছে, ওমাটিডিয়ামের যে স্ট্রাকচার সেটাই হচ্ছে কম্পাউন্ড। ওমাটিডিয়ামটা কি? কম্পাউন্ড আই অফ গ্রাসহপার ইউনিট, স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট অফ কম্পাউন্ড আই অফ গ্রাসহপার ইজ কল্ড দ্য ওমাটিডিয়াম। নাও this figure came from the earlier books. নতুন যে বইটা আছে সেই বইটাতে একটু ডিফারেন্ট দেওয়া থাকতে পারে, বিশেষ করে বাংলা বই একটু ডিফারেন্ট দেওয়া থাকে, তবে এইটা আগের বইয়ে ছিল। আগে গাজী আজমল স্যারের বইতে এই ছবিটা দেওয়া ছিল, প্লাস আব্দুল আলিম স্যারের বইয়েও এটা দেওয়া ছিল এই ছবিটা। তাহলে আমরা একটু দেখি সবার শুরু থেকে, উপরের অংশ থেকে একটা ওমাটিডিয়ামের স্ট্রাকচারটা কেমন হবে। একদম উপরের দিকে যে অংশটা থাকে সেটাকে আমরা বলি কর্নিয়া। কর্নিয়ার নিচে থাকে হচ্ছে কর্নিয়াজেন সেল। তারপরে নিচের অংশে যেটা থাকছে সেটাকে বলা হয়, এই মাঝখানের যে স্ট্রাকচারটা এটাকে বলা হয় ক্রিস্টালাইন কোন। সো ক্রিস্টালাইন কোনের পাশে যে সেলগুলো থাকে সেটাকে বলা হয় ক্রিস্টালাইন কোন সেল। ক্রিস্টালাইন কোন সেলে কি তৈরি করছে? ক্রিস্টালাইন কোন তৈরি করছে। এর পাশে যে অংশটা থাকে সেটাকে বলা হয় আইরিস শেড। ইট ইজ আ পিগমেন্ট এরিয়া, পিগমেন্ট কাভার্ড এরিয়া। ইট ইজ কল্ড দ্য আইরিস শেড। তাহলে উপরের অংশটুকু শেষ, কর্নিয়া, কর্নিয়াজেন সেল, দেন ক্রিস্টালাইন কোন সেল, দেন ক্রিস্টালাইন কোন, তার পাশে থাকছে আইরিস শেড। আচ্ছা, এখন যদি আমরা একটু ভিতরে দেখি, ভিতরে দেখলে মাঝখানে এই কালো রঙের অংশটা থাকছে কি? র্যাবডোম। মাঝখানের কালো অংশটা থাকছে র্যাবডোম। র্যাবডোমের দুই পাশে থাকছে হচ্ছে রেটিনুলার সেল, অর্থাৎ রেটিনুলার সেল দিয়ে কি হয়, র্যাবডোমটা তৈরি হয়। আর আর এর পাশেও কি থাকে? একটা পিগমেন্ট কাভারিং থাকে, যেটাকে আমরা বলি কি রেটিনুলার শেড, সেটাকে আমরা বলছি রেটিনুলার শেড। তাহলে মাঝখানে থাকছে র্যাবডোম, তার দুই পাশে থাকছে রেটিনুলার সেল, এবং তার পাশে থাকছে রেটিনুলার শেড। আর এই পুরো ওমাটিডিয়ামটা একটা জিনিসের উপরে দাঁড়িয়ে থাকে, সেটাকে বলা হয় বেসমেন্ট মেমব্রেন। একটা জিনিসের উপরে দাঁড়িয়ে থাকে সেটাকে আমরা বলছি কি? বেসমেন্ট মেমব্রেন। তাহলে কোনটার কাজ কি ডেসক্রিপশনে এটা আমাদের একটু জানা লাগে। কর্নিয়া, কর্নিয়া ইট অ্যাক্টস এজ এ রিফ্র্যাক্টিভ অর্গান। রিফ্র্যাকশন মানে আলোকে তারা প্রতিসরণ করতে পারে, আলোকে তারা পাস করতে দিতে পারে এবং রিফ্র্যাকশন করতে পারে। কর্নিয়াজেন সেল, এখানকার যতগুলা সেল আছে সবগুলা সেলই কি করবে? তার আশপাশের জিনিসকে তৈরি করবে। তাহলে কর্নিয়াজেন সেল তৈরি করবে কর্নিয়াকে। ক্রিস্টালাইন কোন সেল, তার কাজ হবে ক্রিস্টালাইন কোন তৈরি করা। রেটিনুলার সেল, তার কাজ হবে র্যাবডম তৈরি করা। আর শ্বেত যেগুলো থাকবে সেগুলো কি হয়? সেগুলো বেসিক্যালি আলোর তীব্রতা অর্থাৎ আলোর ইন্টেন্সিটির উপরে ভিত্তি করে সেগুলো প্রসারিত হতে পারে এবং সংকুচিত, অর্থাৎ সেগুলো এক্সপ্যান্ড করতে পারে অথবা কন্ট্রাক্ট করতে পারে। সো অন দ্য ডিউ টু দ্য এফেক্ট অফ দ্য লাইট ইন্টেন্সিটি, the retinular sheath and iris sheath may be contracted or may be expanded to form the superposition and apposition image. তো আমরা কিছুক্ষণ পরে পড়বো যে সুপারপজিশন ইমেজ কি, অ্যাপোজিশন ইমেজ কি। সুপারপজিশন এবং অ্যাপোজিশন ইমেজ হওয়ার জন্য বেসিক্যালি এই কি করা লাগে? রেটিনুলার শেড এবং আইরিস শেডকে কন্ট্রাকশন অথবা এক্সপ্যানশন হওয়া লাগে। ঠিক আছে, তারা এই কন্ট্রাকশন এন্ড এক্সপ্যানশনের মাধ্যমে কি করছে? সুপারপজিশন এবং অ্যাপোজিশন ইমেজ তৈরি করতে পারছে। তাহলে প্রথমে আমরা দেখি এটা কি? কর্নিয়া, কর্নিয়ার কাজ সেম, ইট ওয়ার্কস এজ এ লেন্স, লেন্সের কাজ কি? রিফ্রাকশন করা। Corneagen cell is a pair of flat cells. Cornea is formed from their secretion. I told that cornea is formed from the corneagen cell. Crystalline cone cell, 4 elongated cell. So we have to know the numbers. Corneagen cell a pair, অর্থাৎ এটা দুইটা থাকবে। ক্রিস্টালাইন কোন সেল থাকবে 4টা। So crystalline cone is formed from their secretion. Crystalline cone is formed from their secretion. Crystalline cone, transparent and elongated organ. It acts as a refractive organ. So it acts as lens, is also a refractive organ, and crystalline cone is also acts as a refractive organ. তার মানে তাদের কাজ হচ্ছে লাইটকে পাস করা। লাইটকে পাস করে কোন পর্যন্ত নিয়ে যাও? র্যাবডোম পর্যন্ত নিয়ে যেতে। তাহলে র্যাবডোমের মেইন কাজ হবে, তখন দেখবো আমরা যে র্যাবডোম ক্যান অ্যাবজর্ব লাইট। লাইট অ্যাবজর্পশনের কাজ হচ্ছে র্যাবডোমের। আচ্ছা, আইরিস পিগমেন্ট সেল আমরা বলেছি এটা একটা পিগমেন্ট ক্যারিং সেল। রেটিনুলার সেল 7 to 8, 7টা থেকে 8টার মতো থাকে, এবং ফটো রিসেপ্টর সেল
and rhabdom is formed from their secretion. Rhabdom is light absorb করতে পারে বা লাইট কি করতে পারে, রিসিভ করতে পারে। রেটিনুলার পিগমেন্ট সাথে a black membrane, that is it is also part pigmented part. It separates the ommatidium from each other. Okay, it also separates the ommatidium from each other. Basement membrane, actually all the ommatidium actually lies on this basement membrane or rest on this basement membrane. Nerve fiber, they send images. Where are the nerve fibers? There are, we have so here it is the nerve fiber. Okay, this one is called the nerve fiber. So what did it do? They send the images formed in the ommatidium into the brain. অর্থাৎ ommatidium একটা ইমেজ তৈরি হলো, কিন্তু সেটাকে ব্রেইনে পাঠাবে কে? নার্ভ ফাইবার গুলো ব্রেইনে পাঠিয়ে দিবে। Now we come to the superposition and apposition image. So when it will be superposition and when it will be apposition image. In the dim light there will be apposition image. Sorry. In the dim light, there will be superposition image because the images will be superimposed. So in the dim light, there will be superimposition. So the image will be superposition. And in the bright light, the images will not superimpose. So there will be a clear picture. We will get a clear picture, and that is called apposition image. Apposition image. So why there is forming apposition and why there is forming the superposition? Because of the pigmented layer surrounding those ommatidium. Because of the pigmented layer surrounding those ommatidium. When there will be in the bright light, this pigmented part will expand. So here this pigmented part is up to this portion. Okay, এখান থেকে এই পর্যন্ত pigmented part টুকু, কিন্তু এখানে যখন দেখবো তখন পিগমেন্টেড পার্টটা কিন্তু পুরো এই পর্যন্ত কভার করে ফেলছে। তাহলে দেখেন এখানের থেকে যদি কোনো একটা প্রতিবিম্ব তৈরি হওয়ার দরকার হয়, তখন কি হতে পারে, এইখান থেকে রিফ্লেকশনটা এইখান পর্যন্ত চলে যাওয়ার একটা সম্ভাবনা ছিল, যেটা এখানে দেখা যায়। যেমন এইখান থেকে এইখানে চলে আসতেছে, এইখান থেকে এই একটা পয়েন্টে এসে 3 জায়গার ইমেজ তৈরি হচ্ছে। অর্থাৎ এই ইমেজটা এবং এই ইমেজটা, তিনটার ইমেজটাই একটা জায়গায় এসে সুপার ইম্পোজড হচ্ছে। এই কারণে কি হচ্ছে, একটা ঝাপসা ঝাপসা ইমেজ তৈরি হয়, অর্থাৎ একটা ব্লারি ইমেজ তৈরি হয়, ক্লিয়ার কোনো ইমেজ তৈরি হয় না। কিন্তু এখানে এই যে মাঝখানে এই রঞ্জক আবরণ গুলো বা পিগমেন্ট আবরণ যেগুলো থাকছে বা পিগমেন্টের ছেদ যেগুলো থাকছে, এগুলো কি করে পুরোটা কভার করে থাকছে। ফলে আশপাশের কোনো ওমাটিডিয়া থেকে অন্য আরেকটা ওমাটিডিয়াতে কোনো লাইট যেতে পারে না। যেখানকার প্রতিবিম্ব শুধুমাত্র সেইখানেই তৈরি হবে বলে এখানে একটা ক্লিয়ার ইমেজ পাওয়া যাবে, আর এখানে কি হচ্ছে, একটা ব্লারি ইমেজ পাওয়া যাবে। তাহলে আলটিমেটলি কি হচ্ছে, অ্যাপোজিশনটা ব্রাইট লাইটে হয়, সুপার ইম্পোজিশনটা ডিম লাইটে হয়। ব্রাইট লাইটে আইরিস শেডগুলো কি হয়ে যাচ্ছে, এক্সপ্যান্ড হয়ে যাচ্ছে। ডিম লাইটে আইরিস শেডগুলো কন্ট্রাক্টেড হয়ে যাচ্ছে। ব্রাইট লাইটে সুপার ইম্পোজিশন অফ দ্য রেজ হয়, কিন্তু ব্রাইট লাইটে সুপার ইম্পোজিশন অফ দ্য রে হয় না, বাট ডিম লাইটে সুপার ইম্পোজিশন অফ দ্য রে হয়। এই কারণে ব্রাইট লাইটে একটা ক্লিয়ার পিকচার পাওয়া যায়, বাট ডিম লাইটে সুপার ইম্পোজিশন হওয়ার কারণে সেখানে একটা ব্লারি পিকচার পাওয়া যায়। তাহলে এই কথাগুলো এখানে বলা আছে যে সুপার ইম্পোজিশন ডিম লাইটে হচ্ছে, অ্যাপোজিশন হচ্ছে ব্রাইট লাইটে। সুপার ইম্পোজিশন রেটিনুলার এন্ড আইরিস শেড কন্ট্রাক্ট, সুপার ইম্পোজিশনে কন্ট্রাক্ট হয়ে যাচ্ছে, অ্যাপোজিশনে সেটা কি হয়ে যাচ্ছে, আইরিস শেডটা রিল্যাক্স হয়ে যাচ্ছে। সুপারপজিশনে কি হচ্ছে, লাইট রেস বোথ ডায়াগোনাল এন্ড পারপেন্ডিকুলার লাইট রেস প্রডিউস ইমেজ ইন ওমাটিডিয়াম। মানে দুই পাশ থেকে, ডায়াগোনালি থেকেও আসতেছে আবার পারপেন্ডিকুলার থেকেও আসতেছে, মানে দুই জায়গা থেকেই সুপার ইম্পোজড হচ্ছে। যেমন এইখান থেকেও লাইটটা আসতেছে, এই জায়গা থেকেও লাইটটা আসতেছে, আবার কি হচ্ছে, এই যে ডায়াগোনাল যে এরিয়াগুলো আছে সেখান থেকেও লাইটটা এসে এখানে ফরমেশন করছে। নেচার অফ ইমেজ আনক্লিয়ার, একটা ব্লারি ইমেজ তৈরি হয়, বাট এখানে কি হচ্ছে, সেপারেট ইমেজ তৈরি হয় এবং একটা ক্লিয়ার ইমেজ তৈরি হয়, সেটাকে আমরা বলছি অ্যাপোজিশন। তাহলে অ্যাপোজিশন একটা ক্লিয়ার ইমেজ তৈরি করে ব্রাইট লাইটে, সুপারপজিশন একটা ব্লারি বা আনক্লিয়ার ইমেজ তৈরি করে সুপারপজিশন ডিম লাইটে। Okay, now come to the question. Ommatidium is the vision organ of an insect named pongopal. Pongopal is one of the grasshopper. It can see using vertical light rays at the daylight. In dim light, it uses both vertical and oblique rays of light for the purpose of vision. So what is hypometastasis? So this is a knowledge-based question. The mouth orifice, which is directed downwards, is called the hypognathous. In the head, where the mouth orifice is directed downwards, is called the hypognathous head. Explain the image created due to vertical light rays with figure.
ওকে, সো হিয়ার ইট ইজ এ ক্রিটিক্যাল কোশ্চেন। ভার্টিক্যাল লাইট রে তার মানে দেখেন আমরা কিছুক্ষণ আগে যেটা পড়লাম সেটা হচ্ছে কি সুপারপজিশন এবং অ্যাপোজিশন। অ্যাপোজিশনে শুধুমাত্র ভার্টিক্যাল লাইট রেস দিয়ে আসে, আর সুপারপজিশনে কি ভার্টিক্যাল এবং ডায়াগোনাল দিয়ে আসে। তার মানে এখানে যেটা আমরা বলেছি সেটা হচ্ছে কি ধরনের ইমেজ, সেটা হবে অ্যাপোজিশন টাইপ অফ ইমেজ। অ্যানালাইজ দ্য ইভেন্ট অফ দ্য লাস্ট সেন্টেন্স, স্টেম উইথ ফিগার। Analyze কি করছে, in dim light it uses both vertical and oblique rays in light for the purpose of the vision, that means it indicates the superposition. সো আপনাকে সি নাম্বার কোশ্চেনে বলেছে অ্যাপোজিশনটা কিভাবে হয় ডিসক্রাইব করো, এবং ডি নাম্বার কোশ্চেনে বলেছে সুপারপজিশনটা কিভাবে হয় সেটা বর্ণনা করো। ঠিক আছে, সো দ্যাটস অল অ্যাবাউট দ্য কোশ্চেন অফ দ্য গ্রাসহপার। নাও উই কাম টু অ্যানিমাল ডাইভার্সিটি অ্যান্ড ক্লাসিফিকেশন। ওকে, so this is one hell of a chapter, I should say, because there are a lot of characteristics found from the phylum Porifera to Chordata, and Chordata is again divided into some different other parts. So all the characteristics sometimes create a jamming in our head. So this is kind of hell of a chapter, because I told you that a lot of characteristics, lot of examples, lot of scientific names. So আমাদের একটু তাহলে খেয়াল রাখতে হবে যে আমরা কি সবগুলো পড়বো, ক্যারেক্টারিস্টিক্স কি সবগুলো আমরা পড়বো না। আমরা আসলে সবগুলো ক্যারেক্টারিস্টিক্স পড়বো না, আমরা সবগুলো পর্বের থেকেও যদি ক্যারেক্টারিস্টিক্স পড়ি আমরা দুটো বা তিনটা করে ক্যারেক্টারিস্টিক্স পড়বো, দুটো বা দুটা করে এক্সাম্পল শিখবো, দ্যাটস অল। আর বেসিক্যালি আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে কর্ডাটা। কর্ডাটা জিনিসটার ভিতরে আমরা প্রথমে যে ক্যারেক্টারিস্টিক্স গুলো দেখি, কর্ডাটার ভিতরে কি থাকছে, কর্ডাটার ভিতরে নটোকর্ড থাকছে। কর্ডাটা কাদেরকে বলবো, যাদের নটোকর্ড থাকে। এখন নটোকর্ড হইলেই যে সেটা ভার্টেব্রাল কলামে রূপান্তরিত হবে সেরকম না। নটোকর্ড আর ভার্টেব্রাল কলামকে আমরা অনেক সময় কি করতে পারি, একত্রিত করে ফেলতে পারি, বাট দ্যাট ইজ নট দ্য থিং। নটোকর্ড হচ্ছে তাদের ফিটাস অবস্থাতে নটোকর্ড থাকবে, যাদের ফিটাস অবস্থায় নটোকর্ড থাকবে তাদেরকে বলবো আমরা কর্ডাটা। কিন্তু এই সকল নটোকর্ড যে পরবর্তীতে ভার্টেব্রাল কলামে রূপান্তরিত হবে, দ্যাট ইজ নট ট্রু। ভার্টেব্রাল কলামে যাদের রূপান্তরিত হয়ে যাবে তাদেরকে আমরা বলবো ভার্টিব্রেট এনিম্যাল, ভার্টেব্রাল কলাম যাদের থাকছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট, নার্ভ কর্ড। নটোকর্ড যাদের ভার্টেব্রাল কলামে রূপান্তরিত হচ্ছে তাদের এই নার্ভ ভার্টেব্রাল কলামের ভিতর দিয়ে কি থাকে, স্পাইনাল কর্ড থাকে, যেটাকে আমরা বলি নার্ভ কর্ড। তাহলে নটোকর্ড থাকবে, নার্ভ কর্ড থাকবে, গিল স্লিট থাকে যেটা মাছে বেশি থাকে, বাট মানুষ গিল তো পুরোটা মানে মাছে থাকেই, আবার ছোটবেলায় কি থাকে গিল স্লিট বা ফুলকা রন্ধ্র টাইপের কিছু জিনিস থাকে। এন্ডোস্টাইল থাকছে ক্লোজড সার্কুলেটরি সিস্টেম, সার্কুলেটরি সিস্টেমটা থাকে ক্লোজ, মানে শিরা এবং ধমনী অর্থাৎ আর্টারি এবং ভেনের মধ্য দিয়ে রক্ত কি হচ্ছে, প্রবাহিত হচ্ছে। হার্ট ইজ লোকেটেড ভেন্ট্রালি, অর্থাৎ সামনের দিকে থাকে, বডির সামনের দিকে হার্টটা থাকে, এবং সেগমেন্টেশন ইজ লিমিটেড টু বডি ওয়াল, ব্রেইন এন্ড টেইল। So these are the characteristics of the chordata. Now we divide the chordata into various steps like urochordata, cephalochordata, and vertebrata. Urochordata means the nerve. Urochordata means the notochord remains in the tail. Uro means tail. Okay. তাহলে কর্ড যদি টেইলে থাকে তখন সেটাকে আমরা বলবো ইউরোকর্ডাটা। সেফালো মিন্স হেড, তার মানে কর্ড যদি হেডে থাকে তখন সেটাকে আমরা বলবো সেফালোকর্ডাটা। আর ভার্টেব্রাটা তো আমরা বলেছিলাম যে নটোকর্ড যাদের কি হয়ে যাচ্ছে, ভার্টেব্রাল কলামে কনভার্ট হয়ে যাচ্ছে বা ভার্টেব্রাতে কনভার্ট হয়ে যাচ্ছে, তাদেরকে আমরা বলবো কি, ভার্টেব্রাটা। নাও ইউরোকর্ডাটার ভিতরে আবার তিনটা ভাগে ভাগ করা হয়, অ্যাসিডিসি, থ্যালিয়াসি এবং লার্ভাসি। সেফালোকর্ডাটা এটার কোনো ভাগ নাই। ভার্টিব্রাটার ভিতরে আবার ভাগ করা হয় মিক্সিনি, সাইক্লোস্টোমাটা এবং ন্যাথোস্টোমাটা। সাইক্লো মিন্স জলেস, অর্থাৎ এদের কোনো জ থাকে না। জ মানে আমরা বলি চোয়াল, ঊর্ধ্ব চোয়াল, নিম্ন চোয়াল। আমাদের যেমন কি উপরে একটা চোয়াল থাকে ম্যাক্সিলা, নিচের একটা চোয়াল থাকে ম্যান্ডিবল। সো উই আর জড এনিম্যাল, জড এনিম্যাল। সো বাট মিক্সিনি, পেট্রোমাইজন্টিডা, দিস আর অল জলেস এনিম্যাল। ন্যাথোস্টোমাটা তার মানে কি, একটা যদি সাইক্লোস্টোমাটা যদি জলেস হয় তাহলে ন্যাথোস্টোমাটা হবে জড এনিম্যাল, যাদের জ থাকবে। ঠিক আছে, তাহলে এই ন্যাথোস্টোমাটা তাদের আবার কতগুলো ভাগ করা হয়েছে, কন্ড্রিকথিস আর অ্যাক্টিনোপটেরিজি এবং সার্কোপটেরিজি, এই দুটোকে একত্রিত ভাবে আগে বলা হতো অস্টিকথিস। অর্থাৎ এই দুই ধরনের ক্লাসে কন্ড্রো মানে হচ্ছে কার্টিলেজ বা তরুণাস্থি, যাদের যেই সব মাছে মাঝখানে যে কঙ্কালটা থাকছে সেটা কার্টিলেজ দিয়ে তৈরি, তাদেরকে আমরা বলি কন্ড্রিকথিস। অ্যাক্টিনোপটেরিজি এন্ড সার্কোপটেরিজি অল আর মেড ফ্রম বোনস। সো এদেরকে আমরা বলতাম এই কারণে অস্টিকথিস। নাও এটা ডিফারেন্সিয়েটেড হয়ে অ্যাক্টিনোপটেরিজি এবং সার্কোপটেরিজি হয়ে গেছে। এখন অ্যাক্টিনোপটেরিজি এবং সার্কোপটেরিজি, অ্যাক্টিনোপটেরিজি এবং সার্কোপটেরিজি এদের আবার ফিন বা
পাখনার উপরে ভিত্তি করে এদেরকে ভাগ করা হয়। অ্যামফিবিয়া মানে উভচর, জলে এবং ডাঙায় দুই জায়গাতে বসবাস করতে পারে। রেপ্টেলিয়া মানে সরীসৃপ মানে টিকটিকি যেমন। অ্যাভিস মানে পাখি, আর ম্যামেলিয়া মানে তো স্তন্যপায়ী, তিমি, সরি হাতি, মানুষ, এরা হচ্ছে কি ম্যামেলিয়া। আর সাইক্লোস্টোমাটা, সাইক্লোস্টোমাটার ভিতরে কি আছে, মিক্সিনি এবং পেট্রোমাইজন টিটা। এখানকার ভিতরে ইম্পর্টেন্ট এটাই হচ্ছে আমাদের কন্ড্রিকথিস, মানে বেসিক্যালি আমাদের যে ন্যাথোস্টোমাটা সেই পার্টটুকু আমাদের খুব ভালোভাবে পড়তে হবে। তাহলে এখানে কি কি পার্ট আমরা বলেছি, কন্ড্রিকথিস নামটা হচ্ছে বেসিক্যালি স্কেলেটনটা, এন্ডোস্কেলেটনটা কার্টিলেজিনিয়াস হওয়ার কারণে সেটাকে বলা হয় কন্ড্রিকথিস। স্কেলস গুলো হবে প্ল্যাকয়েড প্যাটার্ন স্কেল হবে সেগুলো। আর গ্রিল সিলিট থাকে 5 থেকে 7 জোড়া বা 5 to 7 পেয়ার। কর্ডাল ফিন থাকে হেটেরোসালকার। এর অপোজিট গুলাই হচ্ছে অ্যাক্টিনোপটেরিজি এবং সার্কোপটেরিজিতে দেখা যায়। মাউথ ওপেনিং এন্ড নস্ট্রিলস আর ভেন্ট্রালি প্লেসড। এক্সাম্পল কি, স্কলিওডন, ল্যাটিকটাস। অ্যাক্টিনোপটেরিজির ক্ষেত্রে আমরা যদি দেখি, আমরা অলরেডি এটা সম্পর্কে একটা চ্যাপ্টার উপরে রুই মাছ অ্যাক্টিনোপটেরিজি। সাইক্লয়েড অর টিনয়েড স্কেল, এন্ডোস্কেলেটন ইজ মেড অফ বেসিক্যালি বোনস। আমরা বলেছি যে এগুলো অস্টিকটিসের পার্ট, সো এন্ডোস্কেলেটন ডেফিনেটলি উইল বি মেড অফ bones. One gill slit on either side of the head covered of the operculum. Homocercal caudal fin and swim bladder. So homocercal caudal fin, but এখানে caudal finটা কিরকম ছিল, এখানে ছিল heterocercal caudal fin. Gil slit এখানে কত, একটা করে, gill slit এখানে ছিল 5 থেকে 7 জোড়া বা 5 to 7 pairs. Example, Tinmalosa, Elisha বা Hilsha. Now the sarcopterygy, the scales are like the ganoid scales. Endoskeleton is made of bones as because it is a part of ostichthys. Gill slit a single, and caudal fin is dificercal. So what is the heterocercal, what is homocercal, and what is dificercal? Heterocercal, look at the tail of this animal. It is like one part of the tail is a small, another part is large. So this is the heterocercal. Okay, now come to this part. The tail, both are the equal, so this is called the homocercal. Both parts are equal, this is called the homocercal. And dificercal, it is not divided, rather it is connected. The two parts are connected to each other, that is the tail has become like this. So this is called the dificercal caudal fin. Now the capillary reach swim bladder. So here it was also the swim bladder, and here is also swim bladder, but in the chondrichthyes part we didn't find any kind of swim bladder. Okay. Now what is the example? Latimeria columni, or the West Indian Ocean coelacanth. West Indian Ocean coelacanth is the example of the sarcopterygy. Now the part of the mammalia. So now the part of other parts of the chordata is number 1, amphibia. অ্যাম্ফিবিয়া বলতে গেলে আমাদের যেটা মাথায় রাখবে সেটা হচ্ছে ব্যাঙ। একটা ব্যাঙের যে দেহের বৈশিষ্ট্য সেটাই হচ্ছে অ্যাম্ফিবিয়ার বৈশিষ্ট্য। তাহলে ব্যাঙের দেহটা কেমন থাকে, স্মুথ থাকে, ময়েস্ট থাকে, এবং স্কিনটা গ্ল্যান্ডুলার। যেহেতু তার স্কিনটা অল টাইম ময়েস্ট, মানে কি স্কিনের উপরে অল টাইম কি পানি পানি একটা ভাব থাকে, তার মানে এটা কি ময়েস্ট। কেন ময়েস্ট হচ্ছে, কারণ সেখানে গ্ল্যান্ডস থাকবে, ডিফারেন্ট গ্ল্যান্ডস দিয়ে সে কি করছে, ময়েস্টনেসটা মেনটেন করছে। এই গ্ল্যান্ডস এর মাধ্যমে যে পানিগুলো থাকছে সেটা তার স্কিনটাকে কি করে ফেলছে, স্মুথ। নাম্বার 2, হোয়াট ইজ এক্টোথার্মিক? এক্টোথার্মিক মানে তার পরিবেশের সাথে তার তাপমাত্রা চেঞ্জ হয়। আপনারা যদি মানুষের কথা চিন্তা করেন, মানুষের নর্মাল টেম্পারেচার হচ্ছে 98.4 ডিগ্রি সেলসিয়াস। এখন আপনি শীতকালের কথা চিন্তা করেন, তাও 98.4 ডিগ্রি সেলসিয়াস। আপনি গরমকালে চিন্তা করেন, তাও 98.4 ডিগ্রি সেলসিয়াস। বাট অ্যাম্ফিবিয়ার ক্ষেত্রে দেখা যাবে যে এরকম হয় না, ওদের পরিবেশের তাপমাত্রার সাথে ওদের দেহের তাপমাত্রা চেঞ্জ হতে পারে। এই কারণে ওদেরকে বলা হয় এক্টোথার্মিক, আর আমরা হচ্ছি এন্ডোথার্মিক। ওকে, তারপরে আমরা বলছি কি যে টু ফ্রন্ট লেগস হ্যাভ 4 টোস ইচ। আমরা যদি আমাদের কথা চিন্তা করি, আমাদের লেগ গুলোতে কি থাকে, আমাদের লেগ গুলোতে সব জায়গাতে, হাতে এবং পায়ের কথা বলি, সব জায়গাতেই কি হচ্ছে 5টা করে আঙ্গুল থাকে। কিন্তু এদের ক্ষেত্রে দেখা যাবে যে হাতের মতো যে সামনের যে দুটা ফ্রন্ট লেগস, যেটা এটা এখানে কি থাকছে 4 টোস থাকছে, আর ব্যাক লেগসে 5 টোস থাকছে। আর এদের হার্টটা থাকছে 3 চেম্বার, আমাদের হার্ট থাকছে 4 চেম্বারের। এমব্রায়োনিক স্টেজ অ্যাকোয়াটিক, অ্যাডাল্টস আর অ্যাকোয়াটিক অর টেরিস্ট্রিয়াল। ছোটবেলায় সবসময় তারা কি জলে বাস করে, মানে পানিতে থাকে, এবং বড় হয়ে তারা সবসময় কি হবে, জলেও বাস করতে পারে, আবার কি হতে পারে টেরিস্ট্রিয়াল অর্থাৎ স্থলেও বাস করতে পারে। লার্ভা রেসপায়ার টু গিলস, অ্যাডাল্টস রেসপায়ার টু লাং। তাহলে ছোটবেলায় তাদের কি থাকে, গিলস বা ফুলকা থাকে, এবং বড় হইলে তাতে সেটা কিসে কনভার্ট হয়েছে, লাঙে। এক্সাম্পল দেওয়া আছে কি, হ্যাপ্লোব্যাট্রাকাস টিগ্রেনিয়াস। ঠিক আছে, এটা হচ্ছে ফ্রগ।
ইকুয়ালি টাইগেরিনাস, হ্যাপ্লোব্যাট্রাকাস টাইগেরিনাস হবে এক্সাম্পল। রেপটাইলিয়া, বডি কাভার্ড উইথ এপিডার্মাল স্কেল। আমরা টিকটিকির কথা যদি চিন্তা করি, উপরের দিকে একটু কেমন খসখসে আবরণের মতো থাকে, যেটাকে আমরা বলি স্কেলস। ইচ লেগ হ্যাজ 5 টুস, তাহলে ওটার থেকে এটার মধ্যে পার্থক্য হচ্ছে ওখানে 4টা আর 5টা ছিল, আর এখানে সবগুলোই 5টা। হার্ট ইনকমপ্লিটলি, অর্থাৎ ম্যামেলিয়ার মতোই, এটা ম্যামেলিয়া এবং অ্যাবিসের মতোই 4টা চেম্বারই থাকে, কিন্তু এটা ইনকমপ্লিটলি ডিভাইডেড ইনটু 4 চেম্বারস। আর মাছের ক্ষেত্রে 2 চেম্বারের হার্ট থাকে। রেসপিরেটরি অর্গান থাকছে রেপ্টিলিয়ার ক্ষেত্রে লাংস, এক্স কাভার্ড উইথ লেদারি অর ক্যালসিয়াম কন্টেনিং শেলস, অর্থাৎ এদের যে ডিমগুলো থাকে সেটার চারপাশে কি থাকছে, ক্যালসিয়াম একটা আবরণ থাকছে। এক্সাম্পল, এক ধরনের সাপের এক্সাম্পল দেওয়া আছে, নাজা নাজা বা কোবরা। ওকে, নাও অ্যাভিস। অ্যাভিস মানে দেখা সুন্দর দুইটা পাখির ছবি দেখা যাচ্ছে, অ্যাভিস মানে দুইটা পাখির ছবি দেখা যাচ্ছে, তার মানে অ্যাভিস মানে পাখি। তাহলে বডি কাভার্ড উইথ এপিডার্মাল ফিদার। নেকটা কি ধরনের হয়, নেকটা এস শেপড নেক হয়, ফোর লিম্বস আর মডিফাইড টু উইং। আর তার মানে আমাদের যেমন কি থাকছে, হাত থাকছে, ওদের ফোর লিম্বসটাই কি হয়ে যাচ্ছে, ডানা হয়ে যাচ্ছে। ঠিক আছে। বোনস আর নিউম্যাটিক বোন। নিউম্যাটিক বোনস কেন, কারণ হাড়ের ভিতরে বাতাস থাকলে কি হচ্ছে, হাড়ের ওজনটা কমে যায়, ফলে ওদের উঠতে সাহায্য হয়। নিউম্যাটিক বোন মানে যেসব হাড়ের ভিতরে বাতাস থাকে তাদেরকে বলা হয় নিউম্যাটিক বোনস। Air sacs are connected with the lung. Heart has 4 chambers, 2 atria and 2 ventricles. Just like the mammals, they have 4 chambers heart, 2 atria and 2 ventricle. And first endothermic class, that means up to reptilia all were ectothermic. Up to reptilia all were ectothermic, but these are endothermic. রিনাল্ডো ভাইয়া লিখেছে হলো বোন। হ্যাঁ, ইটস কাইন্ড অফ হলো বোন, বিকজ হলো বোন মানে আপনি যেটা বুঝাতে চেয়েছেন যে বোনের ভেতরে বাতাস থাকে, মানে ফাঁকা জায়গা থাকে। অ্যাকচুয়ালি ফাঁকা মানে ওই জায়গাটাই কি হয়, বাতাস দ্বারা পরিপূর্ণ থাকে, এই কারণে বোনসটাকে বলা হয় নিউম্যাটিক বোনস। এটার সুবিধাটা কি, ঘনত্বটা কমে যায়, ফলে কি হয়, সেই বোনসটা হালকা হয়ে যায়, উড়তে ভালো হয়, উড়তে সুবিধা হয় তাদের জন্য। আচ্ছা, তাহলে ফার্স্ট এন্ডোথার্মিক ক্লাস মানে আমরা যদি ওই শুরু করি যে প্রথমে আসে আমার কন্ড্রিক্টিস, তারপরে সার্কোপ্টেরিজি, তারপরে অ্যাকনোপ্টেরিজি, তারপরে অ্যাম্ফিবিয়া, তারপরে রেপ্টিলিয়া, তারপরে এভিস, তারপরে ম্যামেলিয়া। এই সিকোয়েন্সে যখন ক্লাসটা চলে আসে, দিস ইজ দ্য ফার্স্ট এন্ডোথার্মিক ক্লাস। এর আগের যতগুলো সবই ছিল কি, এক্টোথার্মিক। এক্সাম্পল, কলাম্বা লিবিয়া বা পিজিয়ান। সোয়েট গ্ল্যান্ড এন্ড সেবাসিয়াস গ্ল্যান্ড। ম্যামেলিয়ার ক্ষেত্রে আমরা যদি দেখি, সোয়েট গ্ল্যান্ড এন্ড সেবাসিয়াস গ্ল্যান্ড আর প্রেজেন্ট ইন স্কিন, বডি কভার্ড উইথ এপিডার্মাল হেয়ার। অলরেডি এগুলো সবই বলা হয়েছে, প্রত্যেকটার সাথে সাথে আমি কিন্তু বলে দিচ্ছি, যেমন হার্ট হ্যাজ 4 চেম্বার, ইট ইজ এন্ডোথার্মিক। নিউক্লিয়াস অ্যাবসেন্ট ইন ম্যাচিউর আরবিসি, দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট characteristic. Nucleus absent in mature RBC. Body cavity divided into thoracic and abdominal cavity by fleshy diaphragm. আমাদের কি থাকছে, ডায়াফ্রাম থাকছে। তাহলে ডায়াফ্রামটা একটা ইম্পর্টেন্ট পার্ট আমাদের। পিনা ইজ প্রেজেন্ট ইন এক্সটার্নাল ইয়ার। এক্সটার্নাল ইয়ারের মানে এক্সটার্নাল ইয়ারের কি থাকছে, একটা পিনা নামক একটা অংশ থাকছে। পসেস ম্যামারি গ্ল্যান্ড, এই কারণে আমাদের নাম কি, ম্যামালিয়া। বডি কাভার্ড উইথ এপিডার্মাল হেয়ার এক্সেপ্ট ওয়েল। তাহলে আমরা একটু প্রশ্নটা দেখে নিই। রাইট দ্য ডেফিনেশন অফ সিলোম। সো সিলোম ইজ আ পার্ট অফ এ হলো। অ্যাকচুয়ালি আচ্ছা, সিলোম জিনিসটা আমাদের এখন ডিসকাশন করা হয়নি। সিলোমটা হচ্ছে মেসোডার্ম। আমরা জানি যে আমরা 3 লেয়ার্ড অর্গানিজম, মানুষ হচ্ছে একটা 3 লেয়ার্ড অর্গানিজম। তাহলে 3 স্তর বিশিষ্ট বা 3 লেয়ার্ড অর্গানিজম যারা, তাদের কি থাকছে, ভ্রূণীয় এক্টোডার্ম থাকছে, মেসোডার্ম থাকছে এবং এন্ডোডার্ম থাকছে। তাহলে মেসোডার্ম থেকে উদ্ভূত একটা বডি ক্যাভিটিকে বলা হয় সিলোম। তাহলে ইট ইজ এ বডি ক্যাভিটি হুইচ অ্যারাইজেস ফ্রম দ্য মেসোডার্ম ইজ কল্ড সিলোম। ওকে, now what do you understand by ICJN, International Code for Geological Nomenclature? International Code for Geological Nomenclature. Okay, so this is called the ICJN. Write the characteristics of the phylum related to the stimulus. So this is all. Explain the classification of subphylums on the basis of part marked A in the stem. তাহলে এতে আমরা যদি দেখি, এই যে এর জায়গাটা, এখানে কি পাচ্ছি, এটা পাচ্ছি হচ্ছে একটা ভ্রূণ বা ফিটাল বডি। ফিটাল বডির যে ভ্রূণটা থাকছে, সেখানে কি থাকছে, নটোকর্ড নামক একটা পার্ট থাকছে, নটোকর্ড। তাহলে এখন এটা কি বলেছে, এক্সপ্লেইন দ্য ক্লাসিফিকেশন অফ সাবফাইলামস অন দ্য বেসিস অফ পার্ট মার্কড এ ইন দ্য স্টেম। সো আপনার নটোকর্ডের যতগুলো সাবফাইলাম থাকছে সবগুলোই এখানে আমার দিতে হবে। নটোকর্ডের যতগুলো সাবফাইলাম থাকছে সবগুলো আমার পার্ট এখানে দিতে হবে। ঠিক আছে, তাহলে কর্ডারটা থেকে শুরু করে যতগুলো আছে সবগুলো আমার এখানে চলে আসবে। আচ্ছা, ওকে, সো দ্যাটস অল অ্যাবাউট আওয়ার টুডেজ ক্লাস। আমরা যদি শুরুতে আবার চলে যাই, তাহলে এই হচ্ছে আমাদের আজকের ক্লাসে ছিল এইচএসসি মডেল টেস্ট ক্লাস। এছাড়া বোধহয় না আর কোনো টপিক আমাদের আজকে আলোচনা করার মতো আছে। তো এতক্ষণ পর্যন্ত আপনাদের ক্লাসটা মনোযোগ দিয়ে করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।
আর তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকলে আমাকে এখনো চ্যাট বক্সে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন, আমি দু একটা প্রশ্ন অবশ্যই অ্যান্সার দিতে পারবো। আচ্ছা, কোনো প্রশ্ন যদি থেকে থাকে তাহলে আপনারা চ্যাট বক্সে আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন, ইনশাল্লাহ আপনি আপনাদের কোশ্চেন গুলো অ্যান্সার দিতে পারবো যদি কোনো প্রশ্ন থেকে থাকে তখন পর্যন্ত। আচ্ছা, ঠিক আছে, যদি প্রশ্ন না থেকে থাকে তাহলে সেক্ষেত্রে অমিত হাসান ভাই আছেন? ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটি শেষ আচ্ছা করার আচ্ছা, জন্য। ঠিক আছে, আমরা তাহলে ক্লাসটা শেষ করতে পারি। হ্যাঁ, ধন্যবাদ ভাই। জি ভাইয়া। স্টুডেন্ট ভাইয়া পুরা আজকের মতো ক্লাসটি এ পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।